এমন ভাবে মফড হলাম, আমাকে চিৎকার করে করে বলতে হয়েছিল, আমার মনে আছে। এদিকে বাজোর হাত ধরে আছি, বাজোর তখন বোধহয় 5-6 বছর বয়স। আমি নিজেও দেখুন, অন্যকেও দেখার সুযোগ হয়নি। আর আজকে পুজোর আড্ডায় আমার ঠিক ডান দিকে রয়েছেন অরিন্দম দা, তার পাশে রয়েছেন শঙ্করলাল বাবু, নমস্কার। আর রয়েছেন যোজদি, আর সঙ্গে দেবলীনা। কমপ্লেক্সের পুজো বা ক্লাবের পুজোর সঙ্গে যারা জড়িত, সেটা মোটামুটি বাড়ির পুজোই হয়ে যায়। ঠিক। তো বাড়ির পুজো যতটা কাজ থাকে তার থেকে কিছু কম কাজ থাকে না, কিন্তু যাই হোক পুজোর সময় আড্ডা দিতে ভালো লাগে এবং প্রিয় মানুষদের সঙ্গে আড্ডা দিতে ভালো লাগে। সময়ের সঙ্গে সঙ্গে পুরো জিনিসটা পাল্টে গেছে, মানে আমি চোখের দেখার থেকে আমি আমার মোবাইলে ক্যাপচার করতে বেশি ভালোবাসছি। একটা সময় আমরা বলতাম যে জাপানিদের মতো দেশ দেখা, জাপানিরা দেশ দেখেন না, তারা ছবি তোলে, সারাক্ষণ ধরে ছবি তোলে। সিনেমাতে যেটা পড়েছেন তার একটা প্রভাব সাধারণ মানুষের জীবনে পড়ছে, কিন্তু এখনো কিন্তু সেটা রয়েছে, হয়তো ফ্যাশনে পরিবর্তন হয়েছে খানিকটা। এটা বম্বে আইস হয়ে গেছে। তুমি দেখো ফ্যাশন গুলো আর ফ্যাশন নেই। ইউ টেল মি হোয়াট ইজ দ্য ফ্যাশন টুডে, তুমি বলতে পারবে না। এটার সঙ্গে এটা কেটে দিয়ে, ওটা ছিঁড়ে দিয়ে, ওটা রং করে দিয়ে, এই তো হচ্ছে ফ্যাশন। আগেকার দিনে ফ্যাশন বলতে যেটা শানেলের ফ্যাশন, যেটা ওয়াইএসএল এর ফ্যাশন, যেটা তোমার বড় ঘরগুলো যারা ফ্যাশন করতো, একটা পুরো ড্রেস একটা ফ্রম টপ টু বটম। এখন হাউ মাচ ইউ ক্যান ওপেন। আর একটা জিনিস যেটা হতো সেটা হচ্ছে জাস্ট পুজোর আগে আগে পুজোর গান রিলিজ হতো। সেটা নিয়ে আমি ভাবছিলাম বলবো, পুজোর গান রিলিজ। আমি তোমাকে বলছি, এই স্মৃতি আমি কোনোদিন মুছে ফেলতে পারবো না। আমাদের গ্রামাফোন ওই আমাদের বারান্দার বাড়ির ইয়েতে মাঝখানে বসানো। পুজোর গানের কথা হচ্ছে, আর তোমার গান একটা শুনবো না, এটা তো হয় না। একটা গান এইটাই সমস্যা হয়। তুমি কি দেবলীনাকে বলো একটু অভিনয় করে দেখো? না না না, তুমি হ্যাঁ নাচতে বলতে পারো, এক্ষুনি নেচে দেবো। পুজো মানেই মানে আড্ডা, গল্প সবই, কিন্তু পুজো মানে কিন্তু খাওয়া দাওয়া। কিন্তু তোমাকে দেখে মনেই হয় না যে পুজোতেও তুমি খাওয়া দাওয়া করো। সেটা ওর মেটাবলিজম। বেস্ট ফুড ইন দ্য ওয়ার্ল্ড বলার পরে একটু পজ দিয়ে অনলি আফটার আমাদের ভাত আর মাংস। মানে মাংস আর ভাত বাঙালির বাড়িতে এটা যে কি অপূর্ব স্বাদ ছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। পুজোতে ভাত মাংস ছিল আমাদের দুপুরের খাওয়া। আর আজকে পুজোর আড্ডায় আমার সঙ্গে রয়েছেন, অর্থাৎ আজকে এমন একটা দিন, বাঙালিরা ঠাকুর দেখতে ব্যস্ত, পুজোর আড্ডায় ব্যস্ত, পুজোর খাওয়া দাওয়ায় ব্যস্ত, বিশেষ করে সকাল থেকে পুজোর অঞ্জলি দিতে ব্যস্ত। এবং তার মধ্যে 4 জনকে আমি জোগাড় করতে পেরেছি আজকে পুজোর আড্ডায়, এবং তারা ভীষণই কাছের মানুষ 4 জন। আমার ঠিক ডান দিকে রয়েছেন অরিন্দম দা, তার পাশে রয়েছেন শঙ্করলাল বাবু, নমস্কার। আর রয়েছেন যোজদি, আর সঙ্গে দেবলীনা। দেবলীনাকে আজকের দিনে পাওয়া মানে খুব টাফ। একে ত্রিধারার সমস্ত পুজোর মধ্যে থাকা, তার মধ্যে থেকে একটু সময় বার করে তোমাকে নিয়ে আসা। ইভেন অরিন্দম দাও তাই। অরিন্দম দাই তাই, একদম কমপ্লেক্সের পুজোয় ব্যস্ত। কমপ্লেক্সের পুজো বা ক্লাবের পুজোর সঙ্গে যারা জড়িত, সেটা মোটামুটি বাড়ির পুজোই হয়ে যায়। ঠিক। তো বাড়ির পুজো যতটা কাজ থাকে তার থেকে কিছু কম কাজ থাকে না, কিন্তু যাই হোক পুজোর সময় আড্ডা দিতে ভালো লাগে এবং প্রিয় মানুষদের সঙ্গে আড্ডা দিতে ভালো লাগে, তাই আজকে দেখা হয়ে ভালোই লাগছে। আজ রাতে আসছি ত্রিধারা। বছরে একবার, মানে ওই পুজোর একদিন এটা হয়, এটা মাস্ট। অনেক রাত করে পৌঁছই আমরা, এবং তখন ফোন আসে যে আমি কিন্তু আসছি, এসো এসো। একদম। আর ত্রিধারাতে যা ভিড় হয় এই পুজোর, দেবলীনা দেবাদা ওরা না থাকলে জমে না পুজোর আড্ডা, জমে না। ভেতরে ঢোকাটাও। এবার তোমার না হয় সেই কানেকশনটা রয়েছে, তুমি ভেতরে খুব ইজিলি ঢুকে গেলে, সবার তো আর সেই কানেকশনটা নেই, সেটা একটা সমস্যার কারণ, তাই তো। কিন্তু পুজোর আড্ডা দিতে ভালো লাগে, আর আমার তো প্রতিমা দেখতে ভীষণ ভালো লাগে। আচ্ছা অরিন্দম দা, এই যে প্রতিমা দেখা, এখন দেখো অনেকটা পাল্টে গেছে। এখন দেখবে যখন প্রতিমার সামনে যারাই যাচ্ছেন প্রতিমা দেখতে, যতটা না দেখছেন তার থেকে বেশি মোবাইলে ক্যাপচার করছেন। মানে এটা তো সময়ের সঙ্গে সঙ্গে পুরো জিনিসটা পাল্টে গেছে, মানে আমি চোখের দেখার থেকে আমি আমার মোবাইলে ক্যাপচার করতে বেশি ভালোবাসছি। আমরা শঙ্করদা বলতে পারবেন ভালো, একটা সময় আমরা বলতাম যে জাপানিদের মতো দেশ দেখা, মানে জাপানিরা দেশ দেখেন না, তারা ছবি তোলে, সারাক্ষণ ধরে ছবি তোলে। তো
তবু তার একটা জায়গা ছিল যে একটা সময় যখন ছবি তুলতাম আমরা, সেই ছবি অ্যালবামে রাখা, কিছুদিন পর আবার দেখা। কিন্তু আমরা তো দিনে এখন 100টা ছবি তুলি, ঠিক। এবং সেই ছবিটা তোলা হয়ে যাবার পর সেটার দিকে তাকাই কিনা সন্দেহ। আর সমস্ত কিছুর জায়গা থেকে কনসেন্ট্রেশন বলো, উপলব্ধি বলো, সমস্ত কিছুর জন্য সময়, মানে ফর দ্য গুড নুয়ান্সেস অফ লাইফ, সেগুলোর জন্য, ফর দ্য ফাইনার থিংস অফ লাইফ, তার জন্য যে সময়টা আমার, হোয়াট ইজ দিস লাইফ ইজ ফুল অফ কেয়ার, উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার। তো সেই জায়গাটা আর আমাদের মধ্যে নেই। ও একটা ঠাকুর দেখলাম, একটা ছবি তুললাম, নিজের সেলফি তুললাম, ব্যাস হয়ে গেল। মানে আমি যে এখানে ছিলাম এটা প্রমাণ করতে হবে, আমি ত্রিধারার পুজো দেখতে গেছি প্রমাণ করতে হবে, এক্ষুনি আমাকে পোস্ট করতে হবে, তার এগেন্সে কত লাইক পাবো। আমাদের জীবনটা এইটা ওরিয়েন্টেড হয়ে গেছে। কিন্তু এই কথা সত্যি যে এর বাইরে আমাদের বাঙালিদের এই পুজোর আসরে কিন্তু তার ডেফিনেট একটা রয়েছে, ব্যতিক্রম রয়েছে। কিরকম সেটা হচ্ছে, এই ধরো আমাদের আরবানাতে আমাদের পুজো, কমিউনিটির পুজো, বা বেশ কিছু বারোয়ারি পুজোর কথাও বলতে পারি, যেখানে মানুষ কিন্তু একসাথে হয়ে একসাথে বসে থাকে, ঠাকুরের সামনে বসে থাকে, আড্ডা মারেন। এই অর্গানিক ব্যাপারটা কিন্তু একমাত্র পুজোর সময় ফিরে আসে। যতই সেলফি করো, যতই করো না কেন, একটা সময় কিন্তু এটা ফিরে আসে। এবং সেই কারণে আমি বারবার মনে করি যে পুজো কিন্তু আজকে শুধুমাত্র ধর্ম নয়, এবং বিশেষ করে দুর্গাপুজো আমাদের কাছে এক বিশাল উৎসব, এবং সেটা মানব মিলনের উৎসব। একদম তাই। তো যদি পুজোর সময়টা, তোমার তো গান বাজনা নিয়ে সারা বছর কাটে, পুজোর সময় ব্যতিক্রম নয়, তোমার অনুষ্ঠান থাকে এবং তার মধ্যে পুজো দেখা রয়েছে। বিশেষ করে তোমার পুচকেটাকে নিয়ে তো নিশ্চয়ই বেরোতে হয় নাকি পুজোর সময়? না, অ্যাকচুয়ালি ও যে বছর এসছে সে বছর খুব একটা বেরোতে হয়নি, কারণ কি সেই কোভিডটা জাস্ট সদ্য গেছে। তারপর থেকে তো আমি দেশের বাইরে ছিলাম, এবছর দেশে আছি, তাই এবছরটা হয়তো আমার সঙ্গেই যাবে। যেখানে আর আমাদের ঠাকুর দেখা হলো ওই যেখানে অনুষ্ঠান করতে যাই সেখানেই ঠাকুর দেখা। এছাড়া সে ছোটবেলায় পায়ে ফোসকা পরে নতুন জুতো পরে হাঁটতে হাঁটতে ঠাকুর দেখতাম, এখন তো আর সেই দিনও নেই, আর সেই সময়টাও নেই। সো কাজেই ওই এখন গান গাইতে গিয়েই মায়ের দর্শন করা হয়। আর এই যে যার জন্য পুজোর সময় আমি বারবার আমার ছোটবেলায় ফিরে যাই, কারণ আমি নর্থ ক্যালকাটায় বড় হয়েছি। সর্বজনী মাঠের বাগবাজারে সর্বজনী পুজো আমাদের ওখানেই আড্ডা হতো, এবং এই দুপুরবেলায় যেটা অরিন্দম দা বলছিল, দুপুরবেলা গিয়ে কিছুই হয়তো করছি না, কিন্তু একটা সার্কেল করে সবাই বন্ধুরা বসে আছি, কোনো বড়রা আসছে, তারা আসছে, কেউ হজমি কিনে নিয়ে আসছে স্টল থেকে, সেই খাওয়া হচ্ছে। কখন বাড়ি ঢুকছি, বাড়ি শুধু ঢুকছি ড্রেস চেঞ্জ করার জন্য, হ্যাঁ, এবং কখন বেরোচ্ছি, কখন ফিরছি, সেই আনন্দগুলো ডেফিনেটলি মিস করি এখনো। যদিও বাড়ি ঢোকার বেরোনোর সময়টা ঠিক থাকে না, কারণ শো করতে যেতে হয়। কিন্তু দেখো, দুর্গাপুজো আসলে পরেই, যেহেতু বাংলার সন্তান আমরা, আমাদের মধ্যে একটা অন্যরকম আনন্দ, সেটা মানে আমি কলকাতায় থাকি, আমি দিল্লিতে থাকি, আমি বম্বেতে থাকি, আমি যেখানেই থাকি না কেন, সেই আনন্দটা তো একটা থাকেই মনের মধ্যে। আর যদি আমার মেয়ে যখন ছোট ছিল, ওকে নিয়ে একবার দুবার একটু সাহস করে পঞ্চমী ষষ্ঠীতে আমার মনে আছে আমার শ্বশুর বাড়ির এলাকায় একবার দুবার চেষ্টা করেছিলাম দেখার জন্য, কিন্তু তারপরে মানে এমন ভাবে মফট হলাম, আমাকে চিৎকার করে করে বলতে হয়েছিল, আমার মনে আছে। এদিকে বাজোর হাত ধরে আছি, বাজোর তখন বোধহয় 5-6 বছর বয়স। আমি নিজেও দেখুন, অন্যকেও দেখার সুযোগ পাচ্ছি না। আমি ভেবেছিলাম অত ভিড়ের মধ্যে ঠাকুর দেখবে লোকে, আমাকে থোড়ি না অত ইয়ে করবে। তারপরে যে অবস্থা হলো, সেই যে ঠাকুরটা দেখতে গেছিলাম সেই ক্লাবের ছেলেরা কোনো রকমে আমাকে ওখানে ওই ভিড় থেকে বের করে দিল। দেখলাম ওই চিৎকার করেও কোনো লাভ হলো না। তারপর থেকে দেখলাম যে টিভিতে দেখাই ভালো, মানে খুব শান্তিতে আরামে বাড়িতে বসে দেখতে পারবে। মানে মন্দিরে গিয়ে বা
প্যান্ডেলে গিয়ে প্রতিমা দেখার বা প্রতিমা দর্শন করার সেটা একটা আলাদা মজা। একদমই কিন্তু তুমি তাই। যে বাইরে যাও কলকাতার, মানে কিছুদিন হয়তো কলকাতায় থাকো, কিছুদিন বাইরে থাকো পুজোর সময়, তাই তো, কাজের জন্য? না, পুজোর সময় বেসিক্যালি লাস্ট 2 বছর আমি ইউএসএ তে ছিলাম, সো আচ্ছা, তখন কাজেই মিস করো না কলকাতার পুজো? হ্যাঁ, কলকাতার পুজো তো ডেফিনেটলি মিস করি, কারণ কলকাতায় তো সারা মাস ধরে ওই পুজোর আনন্দ কাজ করে। বাংলার যত সুগায়ক গায়িকা পুজোর সময় কলকাতায় থাকেন না, হ্যাঁ, তাদের একদম। সারা বছরের রোজগারটা ওই পুজোর সময় তুলে না, নেয়। পুজোর সময় আমি 1-2বার ছিলাম, কোনো সময় দিল্লিতে ছিলাম। ইউএসএ তে গেলে হয়তো ওই দিনটা হ্যাঁ। যেদিনকে যাচ্ছি সেই দিনটা মনে হয় পুজো পুজো, কিন্তু বাকি সময়টা মনে হয় না। কলকাতায় থাকলে বা ধরো দিল্লিতেও থাকলে হুম। বা বম্বেতেও থাকলে ওই পুজোর রেশটা বোঝা যায়, যেটা হয়তো বিদেশে গেলে আমরা মিস করি। তবে এবছর তো আনন্দ লুটে পুটে নেবো, কারণ কলকাতাতে আছি। একদম। আচ্ছা, তোমার কাছে পুজো মানেই তো ত্রিধারা, সারাক্ষণ বোধহয় বেশিরভাগ সময় ওখানে থাকো। অন্যান্য পুজো দেখা হয়? অন্যান্য মণ্ডপে যাও? খুব সত্যি কথা বলতে গেলে একমাত্র জাজমেন্ট করার জন্য যেইটুকুন বেরোই সেইটুকুনি দেখা হয়। যদিও আমার পাড়াটা যেহেতু একদমই বাড়ির মতন, আমরা ওই দশমীর পরের দিন বা তার পরের দিন সবাই মিলে একটা বাসে করে বেরোনো হয়। 4-5টা যেই পুজো হুম হুম। কলকাতায় যেগুলো বড় পুজো, তখন একটু ভিড়টাও কমে এবং সবাই মিলে, তখন ত্রিধারার পুজো শেষ হয়ে গেছে, তখন আমরা বেরোই। কিন্তু সত্যি পুজোর ওই 5 দিন ইচ্ছেও করে না খুব একটা আর অন্য কোথাও গিয়ে ঠাকুর মাকে দেখতে। একদম। অ্যাকচুয়ালি ত্রিধারার যে অ্যাটমসফিয়ারটা হুম হুম। ছেড়ে বেরোবার মতো না, খুব সুন্দর। হ্যাঁ, আর মানে এত সুন্দর এখনো করে খুব ওরা পুজোটা ঘরোয়া করে। ব্যাপারটা, মানে আমাদের এখনো একদম। সন্ধি পুজো বা ওই সবগুলো খুবই ভোগ দেওয়া, সবই খুবই নিয়ম মেনে হয়। যদিও বাইরে থেকে দেখে খুব বড় পুজো মনে হয়, হুম হুম। কিন্তু মানে নিয়মগুলো এখনো খুব পুজোর মতন মানা হয়, তো সেই জন্য। এবং ওই মানে তোমরা যারা যুক্ত রয়েছে এই পুজোর সঙ্গে, তারা পুরো বোধহয় পরিবারের মতন করে পুজোটা করো, হ্যাঁ, তাই না? হ্যাঁ, এটা দেখে, এটা বোঝা যায়, দেখেও বোঝা যায়। মানে তোমাদের ওই ত্রিধারার পাশে যে জায়গাটা থাকে তোমাদের আড্ডা মারার জায়গা, সেখানে ওটা দেখলে বোঝা যায়। আমি ত্রিধারার পুজো দেখছি আহ জন্মের সময় থেকে, কারণ আমার মা বাবা দুজনেই ওই পাড়ার। আমি শুনেছি যে আমি আমার মানে 5-6 মাস বয়স, 7 মাস বয়স ছিল তখন, ওটা আমার প্রথম পুজো দেখা। তারপরে আমার যবে থেকে মনে আছে, আমি ত্রিধারার ওই পুজো দেখেছি যখন পঞ্চমীর রাত্রে বিভিন্ন রঙের কাপড় জুড়ে ত্রিধারার প্যান্ডেল হতো, সেখান থেকে এতটা বড় হয়েছে। তো এবং ওই পাড়ায় যারা আমরা সবাই যুক্ত, তারা মোটামুটি সেই সময় থেকেই পুজো দেখে আসছে, সেই জন্য একটা আলাদা আবেগের জায়গা। তো কতদিন বটেই। আগে থেকে প্রস্তুতি শুরু করো তোমরা? এখন আমার বাড়ির সামনে আমি গাড়ি পার্ক করতে পারছি না যেহেতু। এখন তো পুজোর মধ্যে, এখন তো পারবেই না, কিন্তু হ্যাঁ, মানে ধরো 2 মাস আগে থেকে তো, মানে বাড়ির, যেহেতু আমার বাড়িটা একদম প্যান্ডেলের উল্টো দিকে, সব থেকে মুশকিলে আমরাই পড়ি। এবং কোথাও তোদের জাজমেন্টে কবে থেকে শুরু হয় মানে প্যান্ডেল তৈরি করা? ধরো অগস্টেরও আগে, মানে খুঁটি পুজো যেই হয়ে যায় জুলাই মানে মাসে, তারপর রথের থেকে, পর হ্যাঁ, থেকেই তোমার রথের পর শুরু হয়ে থেকে। যায়। এবং কেউ তখন বাড়িতে এলে গাড়ি কোথায় রাখবে আমরা কেউ বুঝতে পারি না। আর রাখলেও অনেক দূরে রেখে হেঁটে তারপরে। আমরা অনেক দূরে রেখে, মানে শুধু তারা না, আমরাও অনেক দূরে রেখে, রেখে। কারণ প্রত্যেক সময় তার পার্কিং এ ঢোকানো সম্ভব হয় না। আমার বাড়ির সামনে একটা বেশ খালি জায়গা আছে, এমনি সময় থাকে, যেখানে গাড়ি রাখা যায়, সেটা গত 3 মাস ধরে ব্লকড। শঙ্করলাল বাবু, আপনার ছোটবেলার পুজো কেমন কেটেছে? আমাদের ছোটবেলায় পুজোটা, আমি কাউকে খোঁটা দিয়ে বলছি না, সেটা পুজো ছিল, কিরকম? বাঙালির পুজো আর কি। বলি, অষ্টমীর দিন মনে করতে গেলে এমন দেখেছি, এখন তো এসব ভাবাই যায় না, এই পুজোর সংখ্যা নিয়ে বসে আছে তোমার ইয়েতে প্যান্ডেলে, নিয়ে বসে গল্প হচ্ছে, কার গল্পটা ভালো, কার উপন্যাসটা ভালো হলো, হলো। আমার একটাও মনে আছে, আমাদের এটা অবশ্য অনেক পরে, গলফ গ্রিনে যে দুর্গা পুজো হয়, সেখানে রঙ্গতবাবুর সময় আমাদের একটা আড্ডা হতো অষ্টমীর দিন, রঙ্গত চৌধুরী। এবং রঙ্গত ওই সময় তো সমস্ত লেখাই পড়তে হতো পুজোর সংখ্যার জন্য আনন্দবাজারে, এছাড়া দেশ টেশ ইত্যাদি। ও গেলে বসে উনি আবার আপনি করে বলতেন। আমি বলে, কি পড়লেন আবার? আমি বললাম, এটা পড়লাম। ওটা পড়েছে, বলে হ্যাঁ ওটা পড়লাম। বলুন তো কিরকম হলো? এইরকম একটা ব্যাপার ছিল। কিন্তু তারও আগে আমি বলছি 50s-এ এটা স্বপ্নের সময় আমার কাছে পুজোর ক্ষেত্রে। মহেন্দ্র অর্কেস্ট্রা, আমি তো ক্রিকেট ছেলে, তার একটা এন্ডে হচ্ছে ওয়েলিংটন স্কোয়ার, আর একটা এন্ডে মৌলারি, আর মাঝখানে হচ্ছে মহেন্দ্র অর্কেস্ট্রা। সেখানে একটা অসাধারণ পুজো হতো, দুর্গা পুজো এখনো হয়, কিরকম ভাবে হয় আর আমি জানি না, অনেকদিন যাওয়া হয়নি। তো সেখানে যেটা ছিল, আড্ডা মানে
নানান বয়সের লোক এক জায়গায় বসেছিল, কাকারা আছেন, বাবারা আছেন, জ্যাঠাখুড়োরা আছেন, বাচ্চারা আছে, কলেজের ছেলেরা আছে, স্কুলের ছেলেরা আছে, সব আছে। সেখানে শাসনও হচ্ছে, সে হচ্ছে। হঠাৎ আমার মনে আছে, আই ক্যান ফরগেট ইট, কারণ কালকে এই গানটা মনে করার চেষ্টা করছিলাম একজনকে বলতে গিয়ে। সেটা হলো সে বছর রানী রাসমণি ছবি রিলিজ করলো, আচ্ছা, আর তাতে ধনঞ্জয়র অসাধারণ গান ছিল, অপূর্ব গান। হ্যাঁ, গয়া গঙ্গা প্রভাশালী, কাশী কাঞ্চিকে বাঁচা, কালী 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 বলে অজপা যদি ঘুরায়। তো আমার মনে আছে আমাদের সঙ্গে লালু বলে আমাদের সমবয়সী, সে খুব ভালো গাইতো, কীর্তনাঙ্গ গান খুব ভালো গাইতো, শ্যামা সঙ্গীত এসব, কিছু কিছু আধুনিকও গাইতো। তো হঠাৎ আমার মনে আছে একদিন আমরা জেঠু বলতাম, জেঠু বলি, এই লালু ধর না। উনি বলতে পারছেন না কোন গানটা, বলছেন ওই রাসমণি ছবির গানটা ধর না। বলছে রাসমণি ছবির তো অনেকগুলো গান আছে। বলে কোনটা? বলে ওই যে গয়াটা দেখাচ্ছে, গয়া গঙ্গা প্রভাশালী। কালকেই এই ঘটনাটা আমি একজনকে বলছিলাম, সিনসিপি করছিলাম, আমি তখন বলছিলাম, আর খুব হাসি হয়ে সে গলাগুলো এরকম। আসলে কি হতো, সিনেমা থেকে তখন তো বাড়িতে বাড়িতে রেডিও নেই, রেকর্ডটা ছেড়ে দাও। আমাদের বাড়িতে রেকর্ড প্লেয়ারে পুজোর গান বাজতো বলে পাড়ার সবাই সে হুমড়ি খেয়ে পড়তো, একটার পর একটা। সে হেমন্ত দার গান, ধনঞ্জয় বাবুর গান, শ্যামল বাবুর গান সব বাজানো হচ্ছে, আর এরা সব হুমড়ি খেয়ে পড়ছে। সেটার অন্য চেহারা ছিল। হ্যাঁ, সেইভাবে কিন্তু দুপুরগুলো কাটতো আমাদের। হ্যাঁ, মানে সবটাই যে প্যান্ডেল আক্রান্ত তা কিন্তু নয়। একটা আড্ডাই তখন অন্য রকম একটা জিনিস ছিল যেটা না বললেই নয়। সেটা হচ্ছে আমরা পাড়ার বিভিন্ন বাড়িতে অষ্টমীর দিন খেতে পেতাম। যে বাড়িতে ঢুকবো সেখানে কিছু কিছু দেবে আর কি, কিছু কিছু রান্না হয়েছে বা কিছু কিছু মিষ্টি এসছে বা কিছু হয়েছে, ও হোয়াটএভার। তো এগুলো হতো। তো আমার মনে আছে আমাদের বন্ধু ছিল ক্যান্টার, ভারী মজার ছেলে। সে বললো এখন 10 নম্বরে চল। 10 নম্বর মানে 10 নম্বরে ওই সময় খেতে দেবে। পুজোর দিন ভাবো, পুজোকে আচ্ছা অদ্ভুত একটা কি বলা হতো, আচ্ছা একটা পুজো বলে জিনিসটা বড়দের কাছে ছিল, আমাদের কাছে ছিল আড্ডা খাওয়া দাওয়া। একদম। আর সেটা এখন পাল্টেছে কি? খুব একটা পাল্টায়নি। না, পাল্টেছে যেটা, সেটা হচ্ছে আমি এই কদিন ধরে আলোচনা করছিলাম অনেক বন্ধু বান্ধবের সঙ্গে। হ্যাঁ, কেউ কোনো পুজো বার্ষিকী করছে, কেউ তুলে নিয়ে পড়ছে না, দেখছে না। হ্যাঁ, এই যে পুজো বার্ষিক নিয়ে একটা গল্প আড্ডা হতো, সাংঘাতিক। হ্যাঁ, সে আমার মনে আছে 1965-এ সমরেশ বাবুর সেই উপন্যাসটা বেরোলো হইচই করে একেবারে। তো খুব সবাই বল ভীষণ সেক্সি, দেশে বেরিয়েছিল বিবর। হ্যাঁ, বিবর। তো সেটা নিয়ে একটা বিশাল আলোচনা শুরু হয়ে গেল। হ্যাঁ, এবং প্যান্ডেলে বসে আলোচনা হচ্ছে। আমার বন্ধু ছিল তো খুব পরে বড় অফিসার হয়েছিল, সরকারি আমলা হয়েছিল। তো সে আমাকে বলছে যে কিরকম বললে বিবর? আমার তো খুব ভালো লেগেছে। বলে জানো এই এতক্ষণ যারা বসেছিল কি ছ্যাঁচা করছিল। হ্যাঁ, ওনার তাহলে ভালো করে পড়েনি হয়তো। তারপরে সন্তোষ বাবু লিখলেন, যেটা একটা মাইলস্টোন লেখা, ওই দেশেই বেরোলো চিঠি। হ্যাঁ, সেটা নিয়েও আলোচনা হয়েছিল পরে, সেটা তখন পুজো হয়ে গেছে। তো এই জিনিসগুলো ছিল, জানো তো, মানে বাঙালি তার বাঙালিয়ানাটাকে মানে জাহির করতো পুজোতে সামহাও। পুজোর পোশাক ছিল, যেমন একটা জিনিস বলি, শুনলে এখন লোকে অবাক হয়ে যাবে, সেটা হচ্ছে উত্তম বাবু এই জোড়া কাটা হাফ স্লিভস আর পায়জামা। হ্যাঁ, এটা একটা কোন ছবিতে বা অনেকগুলো ছবিতে এরকম পড়েছেন, সেটা দেখে তুমখানে ওই দৃশ্যটা দেখে সবাই একবারে মুগ্ধ। সে বছর পুজোতে আমাদের পাড়াতে সব এই কি বলে যুবশ্রেণী, তারা দেখি এই জোড়া কাটা হাফ শার্ট আর তার সঙ্গে পায়জামা পরে ঘুরছে। ভাবতে পারো মানে কিরকম একটা সিনেমাতে যেটা পড়েছেন তার একটা প্রভাব সাধারণ মানুষের জীবনে পড়তো। কিন্তু এখনো কিন্তু সেটা রয়েছে, হয়তো ফ্যাশনে পরিবর্তন হয়েছে খানিকটা। এটা বম্বে আইস হয়ে গেছে। তুমি দেখো ফ্যাশন গুলো আর ফ্যাশন নেই। ইউ টেল মি হোয়াট ইজ দ্য ফ্যাশন টুডে, তুমি বলতে পারবে না। এটার সঙ্গে এটা কেটে দিয়ে, ওটা ছিঁড়ে দিয়ে, ওটা রং করে দিয়ে, এই তো হচ্ছে ফ্যাশন। হ্যাঁ, আমি 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 কিছুদিন ফ্যাশন কাভারেজ হয়েছি প্যারিসে। আমি দেখেছি যে ওরা তখনই আশঙ্কা করছিল
আমি যখন এখানে পড়ছি, ওরা তখনই আশঙ্কা করছিল ফ্যাশন ইজ গোয়িং দ্য ওয়ে অফ, কি সুন্দর কথাটা বলেছিলেন, কাটস অ্যান্ড নিপস। তার মানে হচ্ছে কেটে কেটে যেমন করে করা যায়, আর নেক হচ্ছে ওই এখানে স্টিচ করে ওখানে সব হচ্ছে। কিন্তু আগেকার দিনে ফ্যাশন বলতে যেটা শানেলের ফ্যাশন, যেটা ওয়াইসেলের ফ্যাশন, যেটা তোমার বড় ঘরগুলো যারা ফ্যাশন করতো, সেটা পুরো ড্রেস একটা ফ্রম টপ টু বটম। এখন হাউ মাচ ইউ ক্যান ওপেন আপ। এখন তুমি দেখেছো ফ্যাশন যে ইয়েতে র্যাম্পে হাঁটে, প্রায় কিছু জায়গা না শরীরে, হ্যাঁ, মানে সামান্য একটু ঝুলিয়ে রেখেছে এখানে একটা ওখানে একটা, মানে জাস্ট লজ্জা নিবারণ করে হেঁটে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এগুলো ফ্যাশন গুলো তো আর লোকে ধরবে না সেগুলো। এগুলো ইউ লাভ টু সি ইট অন দ্য র্যাম্প, ইউ লাভ টু সি ইট অন দ্য স্ক্রিন। একদম। তবে বাঙালির পুজোর ফ্যাশন অরিন্দমদা বলবো আমরা, বাঙালিদের ক্ষেত্রে পাঞ্জাবি পাজামা, ধুতি পাঞ্জাবি, আমরা কিন্তু এটাকে অনেকটা বজায় রেখেছি এবং সেটা আমার মনে হয় কোথাও একটা আমাদের নিজেদের মনন, আমাদের শিক্ষা, আমাদের আপব্রিঙিং, সেটা যদি ঠিক থাকে তাহলে ওভার দ্য এজেস সেটা সবসময় কন্টিনিউড হয়। যেমন আমি বলি আমাদের ধরো আরবানাতে আমরা একটা কমিউনিটি হিসেবে তো বাস করি, এখন নিউক্লিয়ার ফ্যামিলি হিসেবে বাস করতে করতে আমাদের এরকম হয়ে গেছে যে সবাই, কিন্তু ওই কমপ্লেক্সটাই আমাদের পরিবার হয়ে গেছে। এবং সেইখানে সিরিয়াসলি সকালবেলা পুজো হলো, পুষ্পাঞ্জলি দেওয়া হলো, আমরা কেউ বাড়ি যাই না, কিন্তু পাশে ইনফ্যাক্ট গত 2-3 বছর ধরে আমরা পান্ডালের মধ্যে একটা আড্ডা জোন তৈরি করেছি এবং আড্ডা জোনটায় চা কফি পাওয়া যায়, জমিয়ে বসে সবাই মিলে চাটা নিয়ে তো জুৎসই আড্ডা হয় এবং সেটা চলছে। কে কখন খেতে যাচ্ছে, কি কখন, ওই তুমি বললে না যে সন্ধ্যেবেলাটা শুধু পোশাক পাল্টানোর জন্য বাড়িতে যাওয়া, সমস্ত খাবারই প্রায় স্টলেতে পাওয়া যাচ্ছে এবং সব রকমের খাবার অ্যারেঞ্জ করা আছে। আবার রাত্রে কখন বাড়ি গেলাম। সো একটা হচ্ছে এই আড্ডা, আর একটা হচ্ছে পোশাক। ডেফিনেটলি প্রচন্ড ভাবে বাঙালি আনায় ভরপুর। এবং আমার যেটা খুব মজার লাগে সেটা হচ্ছে যে দিস ইজ দ্য এসেন্স অফ লিভিং ইন আ কসমোপলিটন সোসাইটি, যে অবাঙালিরাও ধুতি পাঞ্জাবি পরে আমাদের সাথে উৎসবে যোগ দেন। বেনারসি পড়ছে বা ঢাকাই পড়ছে, সেটা পরে আমাদের সাথে। সো বাঙালি কিন্তু চিরকাল তাদের মননশীলতা দিয়ে, তাদের সমস্ত সংস্কৃতি জায়গা থেকে কিন্তু সেই জায়গাটা পড়ে যাচ্ছে, সেই ইনফ্লুয়েন্সটা পড়ে যাচ্ছে। এবার নেওয়া না নেওয়াটা মানুষের অনেকের ব্যাপার। আমার খুব ভালো লাগে যখন দেখি বাচ্চারাও পর্যন্ত, ছোট ছোট বাচ্চারা, তাদেরকেও মা বাবারা ধুতি পাঞ্জাবি পরিয়ে, বিশেষ করে অবাঙালিদের বাচ্চাদেরকে এরকম ধুতি পাঞ্জাবি পরিয়ে নিয়ে এসছে, সেটা তো আমার খুব আনন্দ দেয়। আমরা আরেকটা জিনিস হয় এক একটা গ্রুপ, আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপের একটা মহিলা মহল, প্রত্যেক পুজোয় একটা শাড়ি ডিজাইন করা হয় এবং তুই দেখেছিস, এবং সেই এক শাড়ি প্রত্যেকে অষ্টমীর দিন পরে, মানে আজকে। ইনফ্যাক্ট আমি ছবি পাঠাতে পারবো তোমাকে, যে এই হোল গ্রুপটা ওই শাড়িটা হয় অষ্টমীতে পরবে, তা না হলে বিসর্জনের দিন, কিন্তু ওর পরে একসাথে। অ্যান্ড অ্যাবসলিউটলি, অ্যান্ড দ্যাট ইজ মানে ওটা ডিজাইন শাড়ি, মানে সকলের জন্য তৈরি করা হয়, যারা যারা ওখানে রয়েছে। একজন আছেন, তার বুটিক আছে, তো তার বুটিক থেকে সেখান থেকে শাড়িটা তৈরি করানো হয়, স্পেশাল ডিজাইন, বেঙ্গলি মোটিভ, সমস্ত কিছু দিয়ে। আমাকে যেটা বলার ছিল শঙ্করদার কথায়, সেটা হচ্ছে শঙ্করদা একটা অনেকগুলো স্মৃতি উস্কে দিলেন। একটা হচ্ছে পুজো সংখ্যা, এ কথা ঠিক। একটা সময় আমরা যৌথ পরিবার উত্তর কলকাতায় বড় হয়েছি, তো একটা সময় দুর্গাপুজো হতো, একদম সত্যি কথা, দেশ আনন্দবাজার সমস্ত পুজো সংখ্যাগুলো নিয়ে বসা হতো এবং মারপিট হতো। কার সাথে? আমার সাথে আমার বাবার ঝগড়া চলছে। ওকে, মানে আমি আগে নীললোহিত পড়বো না আগে ফেলুদা পড়বো, বাবা রমাপদ চৌধুরী পড়ে বললো আগে রমাপদ চৌধুরীটা অসাধারণ লিখেছেন। তো এইটা কিন্তু
মানে শুধুমাত্র বসে আড্ডার নয়, এটা একটা পারিবারিক সংস্কৃতি। আর একটা জিনিস যেটা হতো সেটা হচ্ছে জাস্ট পুজোর আগে আগে পুজোর গান রিলিজ হতো। একদম, সেটা নিয়ে আমি ভাবছিলাম এবং বলবো, পুজোর পুজোর গান। গান রিলিজ, আমি তোমাকে বলছি এই স্মৃতি আমি কোনোদিন মুছে ফেলতে পারবো না। আমাদের গ্রামাফোন ওই আমাদের বারান্দার বাড়ির ইয়েতে মাঝখানে বসানো হতো, এবং কোন গান কি হয়েছে শোনার দরকার নেই। মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, যা যা আছে সব তুলে নিয়ে আসা একদম, এবং সেই করে একটা একটা করে গান চালানো হতো। এবারে এই এই গানটা একটু বেশি ভালো হয়েছে, এটার থেকে এটা ভালো হয়েছে, এটা হয়েছে। এবার সেই যে গানগুলো শোনা হলো, সেখান থেকে সিলেক্টেড হলো যে কোন গানগুলো এবার পুজোয় বেশি বাজবে। এবং বাড়ির পুজোতেও মাইক লাগানো হতো, চোঙা মাইক, এবং আমার কাজ ছিল সকালবেলা উঠে ওই গান লাগানো, রেকর্ড চালানো। এবং এখনো পর্যন্ত সেই সময় থেকে শুরু করে আজকেও আমি কমপ্লেক্সে থাকা সত্ত্বেও জগদ্ধাত্রী পুজো আমার বাড়ির হয়। এবছর 192 বছরে করবো আমরা। তো বিসমিল্লাহ খাঁ দিয়ে শুরু করতাম, এখনো বিসমিল্লাহ খাঁ দিয়ে শুরু করি। এখনো দায়িত্বটা তোমারই। না, এই পুজোর সময়ের এই গানের ক্যাসেট বা সিডি যাই হোক, মানে যখন আমাদের জেনারেশন, বলছি প্রথমে ক্যাসেট তারপরে সিডি, নতুন কি বেরোতো, এটার কিন্তু একটা আলাদা মানে অ্যাট্রাকশন ছিল। ইনফ্যাক্ট মানে আমি বলবো তো, আমার হয়তো মনের মধ্যে আজও আছে যে পুজোর সময় পার্টিকুলারলি কোনো শিল্পী, সে নতুন হতে পারে পুরনো হতে পারে, তার কি গান বেরোচ্ছে, ওটা একটা নেশার মতন ছিল। এবং আমাদের ধর্মতলায় দুটো বিখ্যাত দোকান, যেখান থেকে ম্যাক্সিমাম সময় সবাই সিডি ক্যাসেট, কারণ তখন তো এত ইয়ে ছিল না, আর ডাউনলোডের কোনো অপশন ছিল না। সেটা কিন্তু বরাবর মানে একটা সময়ের সোলো আর্টিস্ট, তারপরে এলো ব্যান্ড, তারপরে মানে যত রকমের গান পুজোর সময় পার্টিকুলারলি বেরোতো। কারণ আমার মনে হয় যে সারা বছরে শিল্পীরা যতই গান করুক না কেন, ওই পুজোর সিডি বা ক্যাসেটের ইনলেটার মধ্যে না একটা অন্য ইমোশন জড়িয়ে থাকতো। এখন কেন কমে গেছে যদি কি মনে হয়? এখন দেখো, এখন তো সেই মানে সবকিছুরই একটা পরিবর্তন আসে, এটারও এসছে। এখন তো সারা বছর ধরে সোলো গান বের করছে সমস্ত শিল্পীরা তাদের ইউটিউব চ্যানেলে। আমার সরি টু ইন্টারাপ্ট, বাট আমার এই জায়গায় বলতে দ্ব্যর্থহীন ভাবে আমার বলতে কোনো দ্বিধা নেই দ্যাট উই আর অ্যাকচুয়ালি সেলিব্রেটিং মিডিওক্রিটি অল অ্যাক্রস। অ্যান্ড এই যে দ্য কালচারাল আপরাইজ অফ বাঙালিদের, এই কালচারাল আপরাইজ একটা সময় অবধি দীর্ঘক্ষণ ধরে চলেছে, এবং একটা পুজো সংখ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রমাপদ চৌধুরী, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু, মানে লাইন দিয়ে চলতে 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 কে নয়, একটা কবিতা সেকশন দেখো, কে নয়, নবনীতা দেবসেন থেকে শুরু করে পর 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 চলছে। মানে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠাটা হচ্ছে সম্পদ, ঠিক আছে? সেই জায়গা থেকে কি সাহিত্য, কি সঙ্গীত, কি সিনেমা, সর্বত্র উই আর সেলিব্রেটিং মিডিওক্রিটি। অ্যাবসলিউটলি। একদম। পুজোর গানের কথা হচ্ছে, তোমার গান একটা শুনবো না, এটা তো হয় না। একটা গান শুনি। এইটাই সমস্যা হয়। তুমি কি দেবলীনাকে বলো একটু অভিনয় করে দেখো? না না না, তুমি নাচতে দেখে হ্যাঁ নাচতে বলতে পারো, এক্ষুনি নেচে দেবো। দেখো, পুজো, এই যেহেতু পুজোর আড্ডা হচ্ছে, পুজোর সময় না আমি ভীষণ নস্টালজিক হয়ে পড়ি আজও। নতুন গান সব ঠিক আছে, নতুন গান, আমার গান, যাদের গান গেয়ে বড় হয়েছি, কিন্তু না এই পুজোর সময় যে গানগুলো শুনে বড় হয়েছি সেইগুলো আমাকে আজও টানে। তো সেরকমই একটা গান শোনাই। সোহাগ সাদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ সাদ বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ সাদ বদনি ধ্বনি নাচো তো দেখি। যেমন নাচেন সুন্দরী হে বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী হে বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পরে নাকেশ্বরের ফুল বালা, হেলিয়া দুলিয়া পরে নাকেশ্বরের ফুল বালা, নাকেশ্বরের ফুল। সোহাগ সাদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ সাদ বদনি ধ্বনি
নাচো তো দেখি। বাহ, বাহ, क्या বাহ। बात। কি অপূর্ব। ওর এই গানটাতে আমার একটা অদ্ভুত স্মৃতি মনে এলো। কিরকম বলো? সেটা হলো 1977 রবিশঙ্করের সঙ্গে রাঘবুলাগের কাজ করছিলাম। হুম হুম। হুম, হুম। তো আমি থাকতাম সেখানে, ছিলাম আমার বন্ধুর বাড়িতে ছিলাম, ওনার সঙ্গে থাকতাম হোটেলে, ক্যালিফোর্নিয়া। না লন্ডন, আচ্ছা, লন্ডন। আর নিশীথ গাঙ্গুলি বলে তোমার সবাই ছিল, হ্যাঁ, নিশীথদার বাড়িতেও থাকতাম। তো আমি তখন নিশীথদার বাড়িতে যখন ছিলাম সেই সময় ওখানে এলেন আমাদের নির্মলেন বাবু, আমাকে সকাল থেকে বলছেন যে নির্মলেন আজকে আসবে, জানো তো ও পৌঁছে গেছে লন্ডনে, কোথায় একটা হোটেলে রয়েছে, ও দুপুরবেলা চলে আসবে। তো আমি তো কাজে গিয়েছি ওনার সঙ্গে কাছে করে, যখন সন্ধ্যেবেলা ফিরেছি তখন নির্মল বাবু বসে আছে, ওনার সে বসার কথা আমাদের তাকিয়ে, এই সেই ছেলে না? ছেলে না, ও যথেষ্ট বড় বলে দেখতে ছেলে মনে হচ্ছে। তো কারণ আমি ইচ্ছে করে ছেলে বলবো, কারণ ও পাকা পাকা কথা লিখে আমাদের তারপরে যেটা করলেন ভীষণ সুন্দর, উনি বললেন যে দেখো, বসুন বসুন, এই তারপর গল্পটা তো হচ্ছে। তো নির্মলবাবু ইয়ে থেকে ডিউটি ফ্রি থেকে বিস্কুট নিয়ে গেছেন, হ্যাঁ, বলে নিশিদা খান না, বলে এই এ তো নিশ্চয়ই খাবে, ও যে চাকরি যে ধরনের কাজ করে ওটা ওখানে জল কেউ খায় না। তখন দিয়ে আমরা বসে খাচ্ছি আর গল্প হচ্ছি, তখন অদ্ভুত সুন্দর গল্প কথা বললেন, বললেন জানো আমি গত বছর, না সরি ভুল বললাম, গত বছর না, 57 না 58 প্রথম যখন ইন্ডিয়ান এই বাঙালি দল গেল রাশিয়াতে মস্কো ফেস্টিভ্যালে, উনি ছিলেন প্রথম যে দলটা গিয়েছিল, আমি ওখানে গেছি। তো ওদের সে গান হচ্ছে, ওরা গাইবে তো আমরা গাইবো। তো ওদের একজন দারুণ একটা ভারী পিছে হারার সাহেব, রাশিয়ান সাহেব, সে কি গলার আওয়াজ, সাংঘাতিক। গাড়িটার মধ্যে ভুল হয়, গাড়িটার মধ্যে তো তার স্কেলের মধ্যে পড়ে, কি সাংঘাতিক, মানে খুব সুরে, কিন্তু আওয়াজটা কোথায় তুলছে ভগবান জানে। করে ওই করে গাইছে, আর দাঁড়িয়ে সব রাশিয়ান হাতালি দিচ্ছে, বলছে সে করছে। আর আমার পাশে যারা দু চারজন আমার বাঙালি বন্ধুরা আছে বলছে, নির্মল তোর গেল, এরপরে তুই গাইতে উঠবি তো, তোর গেল। তখন আমি কিছু বলিনি, যা বলছে বলছে বলুন। গিয়ে তারপরে উঠলাম, উঠে আমি আরে ওই করে একটা দাগ দিলাম বাউল ভাটিয়ালির, এমন জোরে, এবং সেটা ধরে রাখলাম যতক্ষণ সেটা উঠতে পারে ওপরে। হ্যাঁ, পরে যখন নামালাম তখন কি হাততালি, শঙ্করলাল আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, পাগল করে দিল। তখন বুঝলাম অ্যাপ্রিসিয়েশন ইজ আ পার্ট অফ দ্য মিউজিক। এই অ্যাপ্রিসিয়েশনটা যদি ঠিক মতো করতেই পারো তাহলে সেই মিউজিকটা কিন্তু খুলে যায়। একদম। এত সুন্দর করে বলে একটা বড় চুমুকে দাম করে। আর দারুণ যেটা হতো, গল্পটা। যেহেতু গানের কথা হচ্ছে, ভীষণ ভালো একটা জিনিস বেরোতো সেই সময়, ওই এই একটা গানের বই বেরোতো, যেসব রেকর্ডস গুলো বেরিয়েছে সেই বছরে, সেই আর্টিস্টদের ছবি দিয়ে এবং সেই গানের সুরকারকে, গীতিকারকে এবং গানটা সম্পর্কে দু চার লাইন দিয়ে একটা বই বেরোতো। সেই বইটা একটা অত্যন্ত মহার্ঘ জিনিস ছিল। ওটা বাড়িতে কারাকারি, আমাদের বাড়িতে আসতো, তার পাশের বাড়িতে নিয়ে যেত, তারপর তার পাশের বাড়িতে তার ঘুরে ঘুরে 7 দিন পরে আমাদের বাড়িতে আসতো আবার। হ্যাঁ, মানে ওটা একটা নেশার মতন ছিল, এবং ওইটা দেখে ঠিক করা হতো কে কোন রেকর্ড কিনবে। আর 3 নম্বর হচ্ছে যেটা এই গানের ব্যাপারে বলি, এগুলো তো হারিয়ে যাচ্ছে ক্রমশ এই স্মৃতিগুলো মানুষের। সেটা হলো ওই একটা বলছিল না যে একটা কম্পিটিশন হতো, কে ভালো গাইলো, এর গানটা ভালো হলো না, ওর গানটা ভালো হলো, গান না হলো, কি হলো না। আমাদের সময় একটা অদ্ভুত দেখেছি, 50s এর কথা বলছি, 50, মানে প্রথমত আমি এত যে তোমায় ভালোবেসেছি, এই গানটা মানবদা গাইলো 56-এ বোধ হয়। সে যে কি একটা পড়া তৈরি করলো ভাবা যায় না আমাদের পাড়াতে, জানো তো, খুব সুন্দর গান। এটা হচ্ছে পার্ট অফ পুজো। কিন্তু আমাদের পাড়াতে রোয়া ছিল, আমাদের বাড়ির পাশেই, সেই রোয়াকে বসে
আমাদের 4-5 জন, ওই লালুর কথা বললাম যে ভালো কীর্তনাঙ্গ গান গাইতো, সব গাইতো, সেসব গান গাইতো। আর আমাদের কেশবদা বলে একজন ছিলেন একেবারে উত্তর আমাদের হেমন্তদার মতন গলা, একেবারে ওই রকম, ওকে নকল করেই গাইতো আর কি। তো ওই উল্টো দিকের বারান্দায় সব মেয়েরা ভিড় করে থাকতো, অল্প বয়সী, এবং ছাতেও সব থাকতো। ওখান থেকে ফরমাইশ করতো একটা হেমন্ত হোক, এই বলছে একটা শ্যামল হোক, এই বলছে একটা। তার মধ্যে সবচেয়ে মানে সে তো হতোই, তারপরে আমরা আবার উল্টো করে বলতো একটা গীতা করো, তখন ওখান থেকে কেউ একটা গেয়ে দিত, হ্যাঁ তুমি যে আমার হলো, তুমি যে আমার। এই যে একটা কনভারসেশন, একদম। মানে মিউজিক্যাল কনভারসেশন থেকে প্রেম প্রেমও হতো। পুজোয় প্রেম পুজো আর প্রেম। শেষ করে ওতে চলে যাবে, ওর মন খারাপ হবে না শুনবে। সেটা হলো আমাদের বাড়িতে মনি বলে একটা লম্বা ছেলে ছিল, কোকড়া চুল, দেখতে খুব একটু রংটা একটু ইয়ে চাপা। ও নিজেকে উত্তম ভাবতো এবং ও চুল ওইরকম টেউ টেউ করে সারা দুপুর ঘুমোতো, বিকেল বেলা রুশ টুস লাগিয়ে, পাউডার লাগিয়ে, আর লম্বা ছিল তো এরকম করে, আর মুখে সিগারেট নিয়ে হ্যাঁ যেত। রতু বলে একটি মেয়ে আমাদের বাড়ির উত্তর দিকে 18 নম্বর বাড়িতে থাকতো, ও ওখানে দাঁড়াতো, ভারী সুন্দর মেয়েছে, ভারী সুন্দর দেখতে মেয়েছে, এতে পড়তো, ব্রাহ্ম গার্লসে পড়তো, পড়াশোনা খুব ভালো ছিল। ওকে দেখাবার জন্য ওখানে যেত, আর কি করতো, পেছন থেকে ডাকতো, এই মনি, এরকম করে সে উত্তমের 2.5 সেকেন্ড ধরে মাথাটা ঘুরিয়ে, আমায় কিছু বললেন, মানে উত্তম যা যা করে তাই। সেই জিনিসটা যেটা হলো আলটিমেটলি গিয়ে কোথা দাঁড়ালো, সেটা হলো এইসব তো করেই যাচ্ছে, আর আমরা তো হাসি ঠাট্টা যা করার করে যাচ্ছি। ও ঠিক করলো সুচিত্রা আর উত্তমের দেখা হয়েছে, সুচিত্রার হাতে বই, ওরা ধাক্কা লেগে বই পড়ে গেছে, তখন উত্তম বইগুলো তুলে দিচ্ছে, সেই দৃশ্যটা। এবং তখন তাদের প্রথম চাহনি হলো। ও ঠিক করলো ওই রুটি যখন স্কুলে যায় তখন ও সিঁড়ি দিয়ে উঠবে, আর ও নামবে তো ধাক্কায় মেরে বইগুলো ফেলে দিয়ে দিকে তাকাবে করে। করলো কি, আমাদের ওই যে যা ক্যানটার কথা বললাম, ক্যানটাকে বললো, বাচ্চা ছেলে তখন, হ্যাঁ বললো তোকে 1 আনা পয়সা দিচ্ছি, তুই করবি কি, রুটি যখন নামবে না, কারণটা ছিল বাড়িটার এই যে সিঁড়িটা যে বেঁকে নেমে আসে, সেটা বাইরে থেকে দেখা যেত না, বাইরে দেয়াল ছিল, ভেতর থেকে দেয়াল আসতো। বলে যখন ও নামবে না, তুই একটা সিটি মারবি, আর ও তখন দৌড়বে। ও নিচে দাঁড়িয়ে আছে, আর ও হাতে বই নিয়ে বেরিয়েছে, নামছে, ক্যানটা তো একা পেজ করে পড়তেই হবে, সিটি মেরে দিয়েছে, নাড়ার সঙ্গে সঙ্গে এই ছুটেছে একেবারে বাইসনের মতো। আর ওর হলো কি, হঠাৎ ওই যেখান থেকে ঘুরে সেইটা, সেখানে ইয়েটা পেশে গেল, ওই চটির লেসটা। ও তখন বসে ওই চোরটা ঠিক করছে, আর এ তো আর শুনতে পাচ্ছে না, ওর পা দিয়ে বেরিয়ে আর সেখানেই প্রেমটা শেষ হয়ে গেল। আর ওই না হওয়াতে ও আর জীবনে চেষ্টাও করবে না। এই ছিল সিনেমা ইন আওয়ার লাইভস। এবং পুজোর সময় এটা বলতেই হবে, পুজো ওয়াজ সো important in our lives. মানে সে দুর্গা পুজো, কালী পুজো, বিকজ অফ দ্য ফিল্মস। পুজো রিলিজ বলে একটা ব্যাপার ছিল, পুজো রিলিজ সেটা নিয়ে আমি অরিন্দমদার কাছে জানতে চাইবো, তবে যোজদিকে ছেড়ে দিতে হবে, কারণ যোজদি আরো একটা অনুষ্ঠান রয়েছে আজকে, আর কালকে তুমি বেরিয়ে যাচ্ছ কলকাতা থেকে, সো প্যাকড আপ শিডিউল, আরো অষ্টমীর দিন তোমায় নিয়ে এসেছি। কিন্তু ছোট্ট করে পুজোর প্রেম নিয়ে তুমি বলো, পুজোর প্রেম নিয়ে যখন কথা হচ্ছে তোমার। দেখো, প্রথমত ওই পুজো বা মানে প্রেম আমার এমনিই হয়েছিল, মানে কিন্তু পুজো ওরিয়েন্টেড প্রেম অ্যাকচুয়ালি করার আমি কোনো মানে ভাবনা চিন্তাও করতে পারতাম না, বিকজ আমার মা ভীষণ স্ট্রিক্ট ছিল, আচ্ছা, প্রচন্ড স্ট্রিক্ট, মানে মিলিটারির থেকেও স্ট্রিক্ট। কিন্তু একবার হলো কি, আমরা 3-4 জন বান্ধবী, তখন আমার কত বয়স হবে, ওই 15-16 এরকম বয়স। আমাদের যেই বাগবাজারে যেই মাঠটায় পুজো হতো, তার পাশের মাঠটায় সব ওই রাধাচক্র এইসব আসতো, রাইডস গুলো, হ্যাঁ এখন কি বলে যেন, জয়েন্ট হুইল। তো আমরা 2-3 জন বান্ধবী মিলে ঠিক করেছি যে ওখান থেকে একটু ফুচকা খেয়ে রাধাচক্র চেপে আমরা আবার পুজোর মণ্ডপে চলে যাব। এবারে আমরা হাঁটছি, যা হয় গলি দিয়ে বেরিয়ে এসছি, 4-5 জন ছেলেও পেছন পেছন হাঁটছে, যেটা হয়ে থাকে আর কি পুজোর সময়।
এবারে আমার বান্ধবী আমাকে এরকম করে দিয়েছে, শোন তোকেই দেখতে দেখতে হাঁটছে, ঠিক আছে হাঁটুক, কি অসুবিধা আছে। এবার আমরা রাধা চক্রে বসেছি, আমি আর আমার এই বান্ধবী। আমার তখন বড় বড় চুল ছিল, পুজোর সময় চুল টুল খুলে স্টাইল করে, হ্যাঁ। এবারে রাধা চক্রও ঘুরছে, আমার মাথাও ঘুরছে, মানে ঘুরতে ঘুরতে প্রেম তো হলো না, হঠাৎ করে লক্ষ্য করলাম যে আমার চুলটা আটকে গেছে রাধা চক্রর ওই ইয়েতে যে ঘুরছে। এবারে তখন তো মানে আমি চিৎকার করছি, তখন তো ওই মানে তার আগে ওই ভিজুয়ালটা আমার চোখের সামনে ভাসছিল, লা 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 লা, তো ডিম্পল কপাডিয়া, ঋষি কাপুর, তখন তো সব মাথা থেকে বেরিয়ে গেছে। আমার বান্ধবী সে চিৎকার করে রাধা চক্র থামিয়ে কোন রকমের চুল টুল কিছুটা বের করে কিছুটা চিরে এরকম ভাবে, তার উপরে মাথায় তো ওরকম যন্ত্রণা, তার উপরে বাড়িতে গিয়ে মা যখন পুরো ব্যাপারটা জানতে পেরেছিল, মানে তারপর থেকে আমি না দরকার নেই, এই বেশ ভালো আছি, পুজোর প্রেম আমার দরকার নেই। যেটা মানে ষষ্ঠী সপ্তমী থেকে দশমী অব্দি যেতে পারলো না, উপরন্ত আমার মার খেয়ে মরতে হলো, পুজোর প্রেম ওরকম ভাবে আমার দরকার। তবে হ্যাঁ, পুজোর চোখা চাওয়াচাই এসব তো হয়েই থাকে, মানে বান্ধবীদের দেখেছি একজনের সঙ্গে দাঁড়িয়ে রোল খাচ্ছিল, ফুচকা খেতে আরেকজনের সঙ্গে চলে গেল, এইটা তো খুব কমন পুজোর সময় হয়। হ্যাঁ, পুজোর সময় এরকমও দেখেছি, পঞ্চমীতে প্রেম শুরু হলো, আবার মায়ের সঙ্গে, হ্যাঁ, তার মধ্যে শরৎকালের আবহাওয়া, প্রেম ব্যাপারটা, হ্যাঁ, এই যে আকাশটা তো ওই যে এই যে আমরা অপেক্ষা করে থাকি, আমরা বলি পুজোর আগে যে এই শরতের আকাশ দেখতে পেলাম, একদম নীল আকাশ, তার মধ্যে হালকা মনটা তখন একটু মেঘ ফুরফুরে আসছে, থাকে না, মনটা তারপরে ফুরফুরে নতুন থাকে। জামা, তার একটা একদম সব মিলিয়ে ভালো মন লাগা, ভালো থাকে, সাজুগুজু, সবটাই। আজকেও খুব সুন্দর সেজেছো তুমি, thank you. দারুণ একটা লখনৌ চিকেন, তাই তো? হ্যাঁ তাই বলে বোধ, চিকেন কারি সব মিলিয়ে দারুণ একটা পড়েছে। আচ্ছা, আর অষ্টমীতে লালটা আমার খুব ফেভারিট, আমার মনে হয় অষ্টমীর দিনে ম্যাক্সিমাম বাঙালি মেয়েরাই লাল পরে। একদম। আচ্ছা, পুজোয় তোমার এবারে কি কি রিলিজ ছিল, মানে কি কি হলো, নাকি এখনো চলছে? পুজোয় আমার পুরনো কিছু গানকে আমি আবার নতুন করে রিলিজ করছি। এখন তো সব রিলের যুগ, কিন্তু রিল নয়, আমার ইউটিউবেও রিলিজ হচ্ছে, প্লাস রিল হিসেবেও রিলিজ হচ্ছে। কারণ এই কিছু কিছু গান আমার মনে হয়েছে সেগুলো না টাইমের অনেক আগে চলে এসেছিল বলে মানুষের কাছে সেইভাবে পৌঁছায়নি। হ্যাঁ, কারণ যখন আমরা ওই এক একটা অ্যালবামে 5টা 10টা 8টা করে গান করতাম, হয়তো একটা গান ক্লিক করলো, কিন্তু বাকিগুলো মানুষ শুনতে পেলো না। ওই রকম কিছু গান আমার পুরনো, যেগুলো আমার মনে হয় যে মানুষের শোনা উচিত বলে, আমার অডিয়েন্সের শোনা উচিত, তারা মিস করে গেছে সামহাউ সেই গানগুলো। এবং একটা ছবির গান আমি এবারে রিলিজ করছি, সেটা ব্রাত্যদার সঙ্গে ব্রাত্যদা একটা ছবি করেছিল তিস্তা বলে, সেই ছবিটায় আমি আর প্রতীকদা গান গেয়েছিলাম। তিস্তাতে আমার একটা অদ্ভুত অন্যরকম গান ছিল, মানে সেটা সচরাচর বাঙালি গান ওরকম হতে পারে কেউ ভাবতেই পারে না। আমরা শুনি মানে সেই সময় সেটাই বলছিলাম, এত কথা না বলে দুলাইন গাও না কেন? না, ওটা এরকম ভাবে গাওয়া যাবে না, ওটা আমি রিলিজ করবো, এবং রাতদার থেকে পারমিশনও নিলাম। কদিন আগে আমার দেখা হয়েছিল, শোনো আমি এই গানটা রিলিজ করছি, কারণ ওই সময় তো ওই গানটা মানুষ মনে করতো এ ফর অ্যাডাল্টস অনলি, তো ওই রকম একটা গান মানুষ খুব কম শুনেছে। কিন্তু এখন তো ইটস লাইক দ্য ওয়ার্ল্ড ইজ ইন ইউর হ্যান্ড, সবাই সবকিছু দেখছে শুনছে, এখন কোনো সমস্যা নেই। ইট ওয়াজ লাইক প্রিটি অ্যাহেড অফ ইটস টাইম। আচ্ছা, মানে সেই গানটা তুমি শুনতে পাবো? হ্যাঁ, সেই গানটা এবারে শুনতে পাবো। একটা জিনিস কিন্তু গান নিয়ে যখন কথা হচ্ছে, এটা না বলে পাচ্ছি না যে আমার খুব মজা লাগছে যে আবার ভিনাইল আর ব্যাক, মানে আস্তে আস্তে দ্য কালচার অফ ভিনাইল ইজ ব্যাক। এবং আমার নিজের প্রায় 300-400 কালেকশন আছে, এবং আমি প্রায় রেগুলার শুনি, আমার অফিসে আই হ্যাভ মাই টার্ন টেবল। কিন্তু নতুন করে ভিনাইল তৈরি হচ্ছে, এবং গানের ক্ষেত্রে আচ্ছা, আমাদের ছোট্ট করে একটা ব্রেক নিতে হবে, কারণ যোজদিকে ছেড়ে দিতে হবে। তবে থ্যাংক ইউ সো মাচ যোজদি, থ্যাংক ইউ সো মাচ। ব্যস্ততার মধ্যে তুমি আজকে একটু সময় সবাই ব্যস্ত, আমার আজকে একটু দূরে বেশি যাওয়ার বলে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। কিন্তু তোমার গান শোনার আরো ইচ্ছে ছিল, আজকে হলো না, ডেফিনেটলি অন্য কোনো গানটার কথাই মাত্র বললে, হ্যাঁ, তার ফার্স্ট লাইনটা গাইতে পারো? বরফে করেছি স্নান, সেই সব অভিমান জমছে। অন্যরকম গান, ওই জন্যই ওটা আমার মনে হয় যে এই জেনারেশন কি বলে না আজকাল, কি খাচ্ছে এটা খেতে পারবে, এখন ট্রেন্ডিং। এখন তো সব
ওই ওয়ার্ডস গুলো বদলে গেছে না, মাঝে মাঝে নিজেই খুব, যেরকম একটা সময় আমরা পরপর অনেক কটা গান একসঙ্গে গাইলে বলতাম মেডলি গাইছি, এখন বলছে ইউ আর নট দ্যাট কুল ইফ ইউ ডোন্ট সে ইউ আর সিঙ্গিং আ ম্যাশআপ। ঠিক তাই। এনিওয়ে থ্যাংক ইউ, তোমার জন্য ছোট্ট একটা গিফট হ্যাম্পার থ্যাংক ইউ রয়েছে। সো মাচ। আর সবাইকে আমার তরফ থেকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা, গুরুজনেদের আমার প্রণাম, এখানেও গুরুজনেদের আমার প্রণাম, তোমাকে অনেক ভালোবাসা, আর সকলের সঙ্গে পুজোয় তো নিশ্চয়ই দেখা হবে। ডেফিনেটলি বাকি কদিনও খুব বাকি ভালো কদিনও। কাটুক, Thank সুন্দর you. করে কাটুক। প্লিজের পক্ষ থেকে থ্যাংক ইউ এন্ড একটা ছোট্ট গিফট হ্যাম্পার বাচ্চারামের পক্ষ থেকে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। এই তো মানে আমার বাড়িতে যিনি ওই লেজ বিশিষ্ট আছেন রয়েছে, তার কাছে খুলে চলে যাবে। তার কাছে। আমাকে যে কোনো মেমেন্টো বা কোনো শো থেকে আমি যদি কোনো গিফট পাই, ও দরজা খুলে যদি জেগে থাকে গিফট, মানে ওর ওটা এখন অভ্যেস হয়ে গেছে, মানে আমার গিফট মানে ওর গিফট। দেবলীনা তোমার কাছে বলো, পুজোর প্রেম কি? প্রেম কি? হ্যাঁ মানে পুজোর প্রেমে হয়েছে, পুজোর সময় প্রেম হয়েছে? মানে ওর তো 5 দিনের প্রেম, ও তো টেকার এরকম মতন হয়েছে না। 5 দিনের প্রেম? মানে দেখা দেখি বা ওই যেটা যদি একটু আগে বলছিল যে মার কাছে, আমারও বাড়ি খুবই স্ট্রিক্ট, তো আমি কোল্ড ড্রিঙ্কস খেতে যাবই, কারণ সে মানে পাড়ারই আর কি, তার সঙ্গে যাবই, আর আমার মা যেতে দেবেই না, আর আমি কোল্ড ড্রিঙ্কস খাবই। কিন্তু আমার পাড়ার যেটা বলছিলাম, পাড়ার যদিও সবাই কাকু কাকিমা, কিন্তু তারাই নিজেরই পরিবারের মতন, তো সেখান থেকে একজন কাকিমা এখনো আছে, দায়িত্ব নিয়ে এবার নিয়ে যাবে যে তোকে আমি নিয়ে যাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খেতে, ওখানে গিয়ে দেখা করিয়ে দেবো। আচ্ছা তো সেইগুলো তো হয়েছে, কিন্তু কোনোটাই খুব মানে দীর্ঘ সময়ের জন্য, মানে এই সেই 5 প্রেম দিনের থেকে জন্য 5 দিনও হয়তো না, 1-2 দিন আর কি, 1-2 দিনের হ্যাঁ, প্রেম, হ্যাঁ, সেটা হ্যাঁ। পুজোতে হয়েছে। সেটা বুঝতে হয়। এবং যেহেতু ত্রিধারায় সারাক্ষণ বসে থাকি, এবং আগে কি হতো, এখন তো ফোন অনেকটা বেশি অ্যাভেলেবল, আমি বলছি যখন আমি ধরো ক্লাস 10-এ পড়ি, ধরো আজ থেকে 15 ইয়ার্স আগে, তখন তো এত ফোনের ছিল না, চল ছিল না, তখন কেউ হারিয়ে গেলে এসে বলতো, আর আমি মাইক নিয়ে বসে থাকতাম, আচ্ছা এসে বলতো, এবার কিছু সময় পরে বুঝতে পারতাম যে এটা ইচ্ছে করে আসছে, কেউ হারায়নি। আমি বলতাম ও আবার হারিয়ে গেছে, আচ্ছা আমি বলে দিচ্ছি। তো সেই রকম হতে থাকতো আর কি। সশরীরে কেউ হারায়নি, কিন্তু মন হারায়। মন হারিয়ে গেছে। তো সেই রকম বেশ আগে হতো, এখন ফোনের যুগে এগুলো অনেকই কম। কম, এটা ঠিক কথা। কিন্তু এই পুজোর প্রেম হতে হতে সত্যিকারের প্রেম কবে হলো? মানে এখন তো বিয়ে হয়ে গেছে, তখন শুধু সেই প্রেমের কথাই আমি বলতে চাই বা বলতে পারি। তার সাথে পুজোর সময় একদমই প্রেম নয়, কিন্তু তার সাথে প্রেম করার পরে প্রথমবার যেটা ম্যান্ডেটরি, আমরা মনে হয় মানে আমার যে জেনারেশন যেখানে সবাই যেত প্রেম করার সময়, ম্যাডক স্কোয়ার, সেখানে একবারই তাকে নিয়ে যেতে পেরেছিলাম যে চলো চলো চলো, তারপরে আর ভিড় দেখে সে যায়নি আর। না, আর কখনো হয়নি, ওই প্রথম 1 বছর কথা রেখেছিল। কিন্তু তার সঙ্গে প্রেমটা হলো কি করে? তার বোনের ওই আমরা যেটা এখন সঙ্গীত বললে আবার বলবে যে বাঙালিয়ানা নয়, কিন্তু খুবই ঘরোয়া একটা অনুষ্ঠান, এবং সেখানে আমাকে বলেছিল যে মানে ওর বোনের আমি বন্ধু, যে এসো নাচ করতে, তো আমি বুঝতে পারিনি, আমি বলছিলাম হ্যাঁ যাবো, তারপরে গিয়ে বুঝলাম যে ওখানে একটা চক্রান্ত চলছে, এবং আমিও সেই চক্রান্তে পা দিয়ে ফেলেছি, সেখান থেকে প্রেমটা হয়েছে। আচ্ছা তারপরে কে কাকে প্রথম অ্যাপ্রোচ, কে কাকে প্রথম ভালো লাগার কথা বলা? ওরম ভাবে অ্যাপ্রোচ বা খুব সুন্দর প্রশ্ন করতে পারে ও। দারুণ। ছোট্ট ছোট্ট। অ্যাপ্রোচ বা ওই প্রপোজ টিপিক্যাল কোনোটাই ঘটেনি, আচ্ছা খুবই অনেস্টলি, কারণ আমার যে হাজবেন্ড সে খুবই এইসব ব্যাপারে একদমই আগেকার দিনের, আমি বলবো। তার মানে আগেকার দিনে এটা ছিল না? আমার মনে হয় খুব আই লাভ ইউ বলার কনসেপ্ট আমি জানি না কতটা ছিল, আমার ধারণা একটু কম ছিল হয়তো, মানে যেটুকুন আমি শুনেছি। তো সেই গোছেরই বা খুব প্রপার ফর্মাল একটা প্রপোজাল হতে হবে, আজকাল শুনেছি অনেকেই বলে যে ফর্মাল প্রপোজাল না হলে বিয়ে করবে না, এরকম কিছু হয়নি। আচ্ছা কিন্তু ওই ভালো লাগাটা বোধহয় থাকতে থাকতে তৈরি হয়েছিল, এবং সেটা একে অপরের কাছে ক্রমশ মানে আমরা বুঝতে পেরেছিলাম। আচ্ছা এখন তাহলে বিয়ের পরে মানে এখন তো পুজোটা কিরকম ভাবে কাটে দুজনের? এই ত্রিধারাতেই কেটে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, আগেও সবসময় শুনেছি যেহেতু টেলিভিশনের চাপের জন্য খুব একটা বাইরে অন্য সময় ট্রাভেল করতে পারে না, পুজোর সময় খুব বাইরে যেত, তো আমি বলেছিলাম এই সারা বছর এই 5টা দিন তোমাকে ত্রিধারায় থাকতে হবে, এই কথাটা এখন অব্দি রেখেছি। আচ্ছা তার মানে এই কটা দিন তোমার খুব সঙ্গে ভালো ছেলে ও। ভালো ছেলে না? খুব ভালো ছেলে। আচ্ছা অরিন্দম দা, তোমার কাছে পুজোর প্রেম কি? পুজো প্রেম
সবকিছুকে প্রেম বলা যায় কি শঙ্করদা? না Romance-টা না is a- বোধহয় না বোধহয় প্রেম Romance is a প্রেম হ্যাঁ, বলা যায়, প্রেম better বলা যাবে word. না, হ্যাঁ। রোম্যান্স। রোম্যান্সও বলা যায় না, তার কারণ হচ্ছে একটা চোখে দেখা ভালো লাগা। হ্যাঁ হ্যাঁ এটাকে রোম্যান্স বললে রোম্যান্সকে একটা বিরাট জিনিস দেখানো হবে। মানে হ্যাঁ। ইনফ্যাচুয়েশন। না ইনফ্যাচুয়েশন না, ওই যে ভালো লাগা, হুম। মানে ওই হঠাৎ দেখা। হুম। কি এটা হচ্ছে যে পুজোতে সবাই পুজোর সময় সবাই দেয়ার অ্যাট দেয়ার বেস্ট, সাজ গোজ ইত্যাদি রোজকার সাধারণের নয়। একদম। আর বাঙালি মেয়েদের মহিলাদের শাড়ি, ঠিক। টিপ, এই চুল বাঁধা, এই সমস্তটাতে আরো বেশি সুন্দর হয়ে ওঠে ওরা। একদম। তো রোজকার সেই মানুষগুলোর থেকে পুজোর সময় যে বাঙালির সাজ সেটা আরো সুন্দর হয়ে ওঠে। একদম, তো এই যে আমি সেই সময় দেবলিনাকে হঠাৎ- ছেড়েই দেখছিলাম কি সুন্দর সেজে এসছে আজকে, তো দারুণ আমি চুলটা পুজোর এই বেঁধেছো। 5টা দিন সকাল বিকেল পুরোটাই শাড়ির মধ্যে, এবং সেটা বহু বছর এই 5টা দিন বোধহয় শাড়ি পরতেই সব থেকে বেশি ভালোবাসো। তো ওইটা, ওই অ্যাপ্রিসিয়েশনটা আমার মনে হয় প্রকৃতির সুন্দরতাকে অ্যাপ্রিসিয়েট করার হুম, সেই মনটা থাকাও তো খুব জরুরি। তা না একদম। হলে যদি প্রেম দিলে না প্রাণে কেন ভরে রাখা রাঙিয়ে দিলে এমন গানে গানে। একদম। আচ্ছা দেবলিনা, পুজোর ফ্যাশন নিয়ে মানে শঙ্করলালদা বললেন, অরেন্দা তো বললোই, পুজোর ফ্যাশন তোমার কাছে কি শাড়ি? মানে পুজোর কয়েকটা আমার দিন- কাছে, হ্যাঁ আমার একদম কাছে শাড়ি। বরাবরই আমি মানে আরেকটু যখন ছোট ছিলাম আমি সাধারণত ভারতীয় পোশাকই পরতাম। হুম হুম, বেশ কিছু বছর আমি একদমই শাড়িতে চলে গেছি, যে এই 5 দিন, এবং আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি, আমি অহরহ শাড়ি পরেই থাকি। কিন্তু এই পুজোর 5 দিন, যেটা অরিন্দম দা বললো, উই আর অ্যাট আওয়ার বেস্ট, সো তখন একটু সাজতে গুজতে, একটু বেশি গয়নাগাটি পড়তে, যেটা এমনি সময় হয়তো কাজের জন্য সত্যি সম্ভব হয় না, সেইগুলো হুম হুম। পড়তে ভালোই লাগে। এবং আমার পাড়াতেও এখনো থ্যাঙ্কফুলি ওই কালচারটা আছে। আমরা যখন সিঁদুর খেলার দিনে আমরা হুম। সবাই মোটামুটি সাদা শাড়ি, লাল পাড় বা লাল শাড়ি, এইগুলো পরেই আমরা মাকে বরণ করি। আচ্ছা, এই যে পুজো মানেই মানে আড্ডা গল্প সবই, কিন্তু পুজো মানে কিন্তু খাওয়া দাওয়া। কিন্তু তোমাকে দেখে মনেই হয় না যে পুজোতেও তুমি খাওয়া দাওয়া করো। সেটা ওর মেটাবলিজম। ওটা তার মানে খাওয়া দাওয়া করো? আমি সারা বছরই খুব খাওয়া দাওয়া করি। পুজোর সময় যেটা আরো বাড়তি হয় হচ্ছে সময়ের একদমই হিসাব থাকে না। আমি এমনি সময় খুব সময় থাকা পছন্দ করি, সবকিছু খেলেও খুবই সময় থাকি। পুজোর সময় রাত্রি 2টোতেও বিরিয়ানি খাচ্ছি, পরের দিন সকালবেলা উঠে ফুচকা খাচ্ছি, তো এইটা হয়ে যায়, তখন আর মেটাবলিজমটা ঠিক থাকে না। কিন্তু যে তুমি যদি বলো যে পুজোর সময় কোনটা খেতেই হবে, ফুচকা অলমোস্ট 5 দিন যদি পাই খেতেই হবে। অষ্টমী দিনটা শুধুমাত্র ভেজ, তো ওই দিনটা একটু ভেজ খাই, বাকি সব দিন যা পারি তাই খাই। মানে ভোগ তো থাকেই, ভোগ তো থাকে, ভোগ তো থাকবেই, তার সঙ্গে ধরো ভোগও ভীষণ টেস্টি একটা খাবার। কি একদম। বলছো? ভীষণ 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 ভীষণ। এই পুজোর খাওয়ার সাথে আর একটা জিনিস হুম। সেটা কিন্তু হারিয়ে গেছে কি বলো? আমার ছেলেবেলার স্মৃতি থেকে। সেটা হচ্ছে দশমীর দিন আমাদের বাড়িতে মিষ্টি তৈরি হতো বাড়িতে? হ্যাঁ, এবং আচ্ছা। সেটা ঠাকুমারা ওরা নিজেরা তৈরি করতেন। সুজির নাড়ু, হুম, নারকেলের নাড়ু, হুম, তারপর নিমকি। তো এই যে আজকে পুজোর হয়ে যাবার পর, বিসর্জনের পর, এই যে বিজয়া, একদম। শুভ বিজয়ার ওই কালচারটা কিন্তু অনেকটা ফেডেড হয়ে গেছে। ঠিক আছে, ওই ফেসবুক পোস্ট দিলাম শুভ বিজয়া, ওই হলো সেই হলো, কিন্তু কোলাকুলি, প্রণাম, বিজয়ার প্রণাম, এবং বিজয়ার প্রণাম করলে 11 টাকা করে পেতাম। আচ্ছা। হ্যাঁ, ওটা একটা বিশাল পাওয়া। করকরে নোট, ঠাকুরদা দাদুরা ওরা করকরে নোট এরকম করে ইয়ে করে, ছোটদের জন্য 11 টাকা, বড়দের জন্য 21 টাকা, আর বিশেষ জনদের জন্য 51 টাকা, এরকম করে। সেটা হয়তো পুজো পার্বণ। ওকে। আর এই পুজোর এই মিষ্টি, সেটা তো মানে সারাদিন ধরে, বিশেষ করে দুপুরবেলা উনুনের ধিমে আছে ঠাকুমাকে তৈরি করতে দেখেছি। এবং নানা রকমের নাড়ু হতো, তিলের নাড়ু, সুজির নাড়ু, নারকেল নাড়ু। হ্যাঁ, তারপর এখনো কিন্তু বেশ কিছু বাড়িতে হয়, এটা এখনো হয়। হ্যাঁ, এটা এবং মানে নিমকি, যেটা তুমি নিমকি, বললে, হ্যাঁ, সেটা মানে নিমকি, নোনতার হ্যাঁ, মধ্যে আমার নিমকি দিদা বাড়িতে এখনো বানানো, করেন, হ্যাঁ। চৌকোনো খাস্তা চৌকোনো নিমকি, হ্যাঁ। আর ওটা আমি কাটতাম,
আমরা হ্যাঁ। চাটতে খুব ভালোবাসতাম খুন্তি দিয়ে ইয়ের উপর ওই তো এরকম আর বেলনের সেই উপরে আর্ধেক রেখে সেটাকে কাটা। খেয়ে শেষ করে দিতাম। আর নারকেল নাড়ু যখন কড়ায় পাকটা হয় আহা হ্যাঁ, সেই সময় ওখান থেকে তুলে নারকেল তুলে নাড়ু খাওয়া। খাওয়াটা ওটা একদম। অসাধারণ। শঙ্করলাল বাবু, পুজোর খাওয়া দাওয়া এখন কি পাল্টেছে মনে হয় নাকি একই রকম আছে? তার কারণ আমি সেটা পরিষ্কার বলতে পারবো না, কারণ আমি এখন তো পুজোর খাওয়া খুব একটা খাই না কোথাও, যে পাল্টেছি কিনা জানি না। হুম, কিন্তু একটা ছোট্ট ঘটনা বলি। হুম, খাওয়া বলতে কি বোঝায়, বাঙালির খাওয়া, হ্যাঁ, তার একটা খুব সুন্দর অ্যানেকডোট আমার আছে, আমি বলি, আমার বলতে খুব ভালো লাগে। সেটা হচ্ছে, আমার বাবা সকালবেলা যখন কোর্টে যেতেন, একবারে সেই ব্যারিসের স্যুট টুট পরে একবারে, আর মাঝে মাঝে খুব সকাল সকাল গেলেন, হয়তো বাড়িতে আর ব্রেকফাস্ট করেছেন সামান্য একটু বা করেননি, আমি দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বসতাম, বাচ্চা তখন একেবারে তান্ত্রিক বাচ্চা। তো উনি করতেন কি, উনি গ্রেট ইস্টার্নে গিয়ে ইয়ে করতেন, ব্রেকফাস্ট করতেন ওই দিনগুলোতে, মানে যেদিন ওনার খুব সকাল সকাল রয়েছে, বাড়িতে লাঞ্চ করলে হবে না, এসব হবে না, তো উনি করতেন, আমাকে নিয়ে বসাতেন। আমার এখনো সেই গ্রেট ইস্টার্নের চোখের সামনে ভাসছে, ভীষণ ভালো লাগতো সেই বলরুমটা, যেখানে সেই ইয়ে, উনি আমাকে নিয়ে বসতেন, আর ওরা সঙ্গে সঙ্গে এসে জিজ্ঞেস করতো, স্যার কি খাবেন? উনি খেতেন পাতা। গ্রেট ইস্টার্নে তখন একটা বেকারি ছিল, খুব নাম করা বেকারি, এখন তো বেকারি তো সব জায়গায় হচ্ছে, সেই রুটি চেয়ারাই বলে গেছে, পাতলা সরু রুটি যা দিয়ে স্লাইসড ওই স্যান্ডউইচ করা যায়, যেটা এখন পাওয়া যায় না, এখন মোটা মোটা স্যান্ডউইচ, গাবদা গাবদা, এই খুব সরু সরু একবারে, তার মধ্যে একটু চিকেন স্যান্ডউইচ গুলো চিকেন, আর আমাকে উনি দিতেন চিজ, পাতলা করে চিজ। হ্যাঁ, আমি খেলাম আর ঘুরে ঘুরে তাকাতাম আর দেখতাম। আমার মনে আছে বাবা বলতেন, উনি চাইতেন আমাকে টিউটর করতেন ইংলিশে, উনি ভীষণ ওনার সাহেবদের মতন চেহারা, সাহেবদের মতন বলতেন, আর অসম্ভব ভালো ইংরেজি বলতেন। তো আমাকে বললেন, ইউনো সাহেব, আমাকে ডাকনো সাহেব ছিল, ইউনো সাহেব, দিস ইজ দ্য বেস্ট ফুড ইন দ্য ওয়ার্ল্ড। কোনটা? না, ইংলিশ ব্রেকফাস্ট, যেটা উনি খাচ্ছেন, সেই চিকেন স্যান্ডউইচ, ইয়ে স্যান্ডউইচ। উনি চা খেতেন, ওই চাটা বেশি প্রেফার করতেন, আর আমাকে ওভালটিন বা কিছু দুধ দেওয়া হতো, আর আমাকে ওই ইয়েটা দেওয়া হতো, ওই চিজ স্যান্ডউইচ। আমি তো খুব আরামসে খাচ্ছি, আর বল, দিস ইজ দ্য বেস্ট ফুড ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে কি সুন্দর, এই হচ্ছে বাঙালির চেহারা। তারপরে বলতেন, হ্যাঁ, only after আমাদের ভাত আর মাংস, বেস্ট ফুড ইন দ্য ওয়ার্ল্ড বলার পরে একটু পজ দিয়ে only after আমাদের ভাত আর মাংস, মানে মাংস আর ভাত বাঙালির বাড়িতে, এটা যে কি অপূর্ব স্বাদ ছিল, তোমাকে বলে বোঝাতে পারবো না। পুজোতে ভাত মাংস ছিল আমাদের দুপুরের খাওয়া। এই স্বাদ এখনো বদলায়নি, এটা এখনো আমাদের এখনো কাছে আছে। সব না, থেকে কি প্রিয়। হয়েছে জানো বিশেষ তো, করে রবিবারে হ্যাঁ, হ্যাঁ, এখনো আছে, এবং নবমীতেও। নবমীতে। কিন্তু হ্যাঁ। কি হয়েছে জানো তো, এই মাংসর এই এত রকম ভ্যারাইটি তৈরি হয়ে গেছে, এর সঙ্গে ওটা এর হ্যানা ত্যানা ও করে না, এই যে পিওর মাংসটা, মানে মাংসের তরকারি, মাংসের ঝোল আর সাদা ভাত, হ্যাঁ, এইটা একটু যেন তাতে একটু আলু দিয়ে থাকে, আলু দিয়ে আলু দিয়ে, অপূর্ব, অপূর্ব। আর এটা কিন্তু পুজোরও খাবার ছিল। একদম, এটা পুজোর এখনো খাবার। নবমীতে নবমী special। যেটা এটা হয়, হ্যাঁ, ভাত আর মাংস। ভাত আর মাংস, আর একটা জিনিস কারণ ছিল, অষ্টমীতে নিরামিষ, তারপরের দিন দিনই ভাত মাংস। আর মাংস। একটা জিনিস ছিল, পুজোর বাড়ি থেকে আনা হতো, মানে যেখানে পুজো হতো, সেই ভোগটা সেটা যে খিচুড়ি। খিচুড়ি এত সুন্দর, বাঙালি বাড়ির খিচুড়ি। আমি অনেক জায়গায় খিচুড়ি খেয়েছি, ওরা তো মানে নর্থ ইন্ডিয়ার এখানে ওখানে খিচুড়ি বানায়, সে করে ডাল ফাল দিয়ে নানা রকম বানায়, তো বাঙালি বাড়ির খিচুড়ি সেই যে কি স্বাদ। আর বিশেষ করে মানে একটা পুজোর খিচুড়ি তোমরা খেয়েছি বলে জানি না, ইয়ে যদি না খেয়ে থাকো, মেক ইট এ পয়েন্ট, এবারে গিয়ে কালী পুজোর দিকে খাবে। সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের, অপূর্ব অপূর্ব, মানে ওটা আমার মনে আছে, দক্ষিণেশ্বরের পুজোর দিন, এই অষ্টমীর ভোগের পরে ওটা মা নিতেন, এবং আমরা হাতে করে নিয়ে আসতাম, বাড়িতে খেতাম। এবং এখনো মানে দক্ষিণেশ্বর বলতে তিনটে জিনিস বোঝা আমার কাছে, রামকৃষ্ণদেব ওই ঘরটা, ওই পাশে গঙ্গা, মায়ের ওই অপূর্ব মূর্তি। কেউ কখনো ভেবেছে কালীর এরকম একটা যুবতী চেহারা? তুমি দেখেছো, মানে ভবতারিণীর মূর্তি যেটা একেবারে যুবতী, প্রেম করা যায়।
আমি অল্প বয়সে যখন যেতাম দক্ষিণেশ্বরে, আই অলমোস্ট ফেল ইন লাভ উইথ দ্যাট, মানে আই এম স্টিল ইন লাভ উইথ হার, কিন্তু মানে তখন মানে দেখে ভাবতাম কি সুন্দর দেখতে মহিলাকে, অল্প বয়সী, কি এরকম চেহারা। একটা উম, কিছু কিছু মূর্তি সম্পর্কে কথা হ্যাঁ থাকে, লিভিং গড বলে, হ্যাঁ যে যার মধ্যে তাকালে হ্যাঁ মনে হয় সে জীবিত। হ্যাঁ হ্যাঁ। জগন্নাথ ধামের এবং- জগন্নাথ হ্যাঁ, দেব, মানে জগন্নাথ ধাম, তাকালেই মনে হয় যে জগন্নাথ উনি দেব, আছেন। এবং ডেফিনেটলি দক্ষিণেশ্বরের দক্ষিণেশ্বরের মা ভবতারিণী। ভবতারিণী, যেটা না পারহ্যাপস দ্যাট ওয়াজ দ্য রিজন হুম। যেখানে রামকৃষ্ণদেব ওইভাবে কমিউনিকেট করতে পারতেন পারতেন, ওনার সাথে। হ্যাঁ। এবং মনে আছে এই মূর্তির পা ভেঙে গিয়েছিল একবার, তখন রাসমণি দেবীর বাড়ি থেকে এগুলো ঠিক হলো, ওটাকে গিয়ে মতিবাবু বললেন যে মূর্তি পা ভেঙে গেছে, নতুন মূর্তি বসাতে হবে। তখন রামকৃষ্ণদেব বলেছিলেন, হ্যাঁ তোর মায়ের পা যদি ভেঙে যায় তুই কি গঙ্গায় ফেলে দিবি? এটা শুনেছি। হ্যাঁ, তো অর্থাৎ হি ওয়াজ ইন লাভ উইথ দ্যাট ইমেজ, এন্ড আই স্টিল অ্যাম। আমি জবে থেকে দেখছি ওটা ছেলেবেলা থেকে, আমি এখনো আমি প্রেমে পড়ে আছি। অ্যাকচুয়ালি চোখ ফেরানো যায় না। চোখ হ্যাঁ, ফেরানো যায় না, হ্যাঁ। আর একদম তাই। আর আর দুর্গাপুজোর যদি বলো, দুর্গাপুজোর যে মূর্তিটা রমেশ পাল বানাতো ফায়ার ব্রিগেডে, ওই মূর্তির আর দ্বিতীয়টি হয় না। বিখ্যাত, এবং সেই অপূর্ব, ছবি অপূর্ব। বাড়িতে 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 আছে, কি সুন্দর দুর্গা, একটা অপূর্ব দুর্গা। আর রমেশ পালে ওই জন্য বিখ্যাত, উনি 3টে মূর্তি করতেন, আরো 2টো এখানে ওখানে নর্থ ওখানে, কিন্তু ওনার ফায়ার ব্রিগেডের মূর্তির জন্য ভিড় করে আমরা বাচ্চা ছেলেরা গিয়ে লাইন দিয়ে ধাক্কা ধাক্কি করে। না, এটা একটা জিনিস না উল্লেখ করলে বোধহয় এই আড্ডাটা, সেটা হচ্ছে যে এই যে দুর্গার এই সেলিব্রেশন আজকে কিন্তু কোথাও একটা আর্ট ফর্মে পৌঁছে গেছে। একদম আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হুম। যেখানে দুর্গাপুজোর এই উৎসব দেখি, সেখানে যেভাবে প্যান্ডালস তৈরি হচ্ছে, যেভাবে মূর্তি তৈরি হচ্ছে, তার পেছনের যে ভাবনা, এবং কিছু কিছু ভাবনা তো মানে এত সুন্দর, এত ঠিক। মানে আবেগতাড়িত করে তোলে, সেটা আই থিঙ্ক দ্যাটস অনলি পসিবল আউট হিয়ার। এবং রাইটফুলি ইউনেস্কো যে এটাকে এই স্টেটাস দিয়েছে, মানে which is absolutely rightfully done, কিন্তু যে কোথাও এইরকম সেলিব্রেশন সারা পৃথিবীতে, হ্যাঁ ভেরি রেয়ার। হতে পারে রিও ডি জানুয়ারির সেলিব্রেশন আছে, এই আছে, কিন্তু ধর্মকে উপলক্ষ করে এইরকম মানুষের সেলিব্রেশন, এইটা বোধহয় উৎসব। পৃথিবীতে ভীষণ অনন্য, একদম অনন্য। কিন্তু কোথাও কি কালীকে নিয়ে হুম। হেলেন গজিনার বলে আমেরিকান ভদ্রমহিলা, উনি বহুদিন সেখানে ছিলেন, কলকাতায় থেকে একটা বই লিখেছেন, অপূর্ব বই, মানে ইউ মাস্ট হ্যাভ ইট অ্যান্ড রিড ইট, নট অনলি রিড ইট, অলসো হ্যাভ ইট, মানে মাঝে 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 পড়তে ইচ্ছে করবে। কি? হেলেন গজিনার, ওকে কালী দ্য মাদার। ওকে, এই কালীকে উনি মিশিয়েছেন কার সঙ্গে জানো? কালীঘাটের কালী, আর তার 6টা বাড়ি পরে মাদার টেরেসার যে এটা ছিল, সেই প্রথম যেখানে উনি কাজ শুরু করেছিলেন আর কি, কি সুন্দর করে। তো উনি একটা খুব সুন্দর লাইন ওখানে লিখেছেন, You haven't worshipped the idol if you haven't fallen in love with it. You haven't worshipped it if you haven't fallen in love with it. অর্থাৎ প্রেমে না পড়লে, ওই মূর্তির সঙ্গে প্রেমে না পড়লে তুমি তাকে উপাসনা করে উঠতে পারো অফ কোর্স, একদম of course. একদম তাই। আচ্ছা, কিন্তু কোথাও অরিন্দমদা সাবেকি প্রতিমা এবং এই যে থিমের প্রতিমা, কোথাও সাবেকি প্রতিমাকে আমরা আজকাল বেশি মিস করছি না, কমে যাচ্ছে না দিনের না না, পর দিন? আমার মনে হয় বহু জায়গাতেই হয়। এবং তোমার কোনটা পার্সোনালি, তোমার কোন প্রতিমা দেখতে সব থেকে বেশি ভালো লাগে? আমার ডেফিনেটলি সাবেকি, এবং তার রূপের একটা অদ্ভুত মায়া রয়েছে। দেখো, সম্পূর্ণ শোলা, এখন শোলার কাজ এত ডিফিকাল্ট হয়ে গেছে, এত কস্টলি হয়ে গেছে যে ওটা করা খুব সম্ভব হয়ে ওঠে না, কিন্তু সম্পূর্ণ শোলার কাজ, সম্পূর্ণ ঢাকের সাজ, বাংলা মুখের প্রতিমা, একদম। কিন্তু তার সাথে কম্বিনেশনে অনেক সময় এখন যেগুলো তৈরি হচ্ছে সেগুলো আমার ভীষণ ভালো লাগে। এবং কলকাতায় ডেফিনেটলি পুজোয় আমাদের আরবানার কমপ্লেক্স থেকে বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না, শুধু বেরোই ত্রিধারাতে রাতে, যাও, আর না তুমি কি ত্রিধারা আসো? না, ও আসে পুজোয় আর পুজোয় আসে, জগদ্ধাত্রী পুজোয় জগদ্ধাত্রী পুজোয় আসে, আচ্ছা। কিন্তু আমি বলছিলাম যে কয়েকটা পুজোয়
একদম মাস্ট চাই, হুম। তার মধ্যে ত্রিধারা একটা, এবং সেটা ওই রাত্রি 12টার পর বেরিয়ে তাও যাওয়া বোধহয় হয়, এবং সেটা কিন্তু যাই শুধুমাত্র যে ওদের প্যান্ডেল এবং ওদের ঠাকুর দেখার জন্য, which is incredible. একদম একদম মানে আমি বেশ কয়েক বছর দেখার সুযোগ হয়েছে, মানে যখন একদম প্রপার মিডিয়াতে তোমাদের ছিলাম। কিন্তু নিমন্ত্রণ রইলো আমাদের জগদ্ধাত্রী আরবানা পুজো এসে। এবং আরবানার পুজো জগদ্ধাত্রী অষ্টমী তো পুজো হয়েই আমার গেল, বাড়ির পুজো, বাড়ির কিন্তু পুজো। এ- এখনো তো কদিন রয়েছে, এর হ্যাঁ মধ্যে মানে যদি আমাদের পারো কদিন এসো, নয়, please। আমাদের পুজো নবমী দশমীর পরেও বেশ এবারে কয়েকদিন তো চলে। দশমীতে ঠাকুর যাবে না, কারণ যাবে, বৃহস্পতিবার, বৃহস্পতিবার হুম, হুম। পড়েছে। তো একদিন থাকছে, আরো তো একদিন একটা আমরা দিন। আমাদের পেয়ে তো এমনিও গেছি। কার্নিভাল অব্দি থাকবে। আচ্ছা, এই যে কার্নিভালের জন্য কতদিন আগে থেকে তোমাদের প্রস্তুতি শুরু হয়ে যায়, মানে এই না, preparation-টা? যেহেতু আমাদের সুবিধাটা যেহেতু আমি নাচ করিয়ে দিই, আর হুম, আমার এখনো অব্দি পুরোপুরি ত্রিধারার কার্নিভালে শুধুমাত্র ত্রিধারার মেম্বার্সরাই পারফর্ম করে, হুম, হুম, আমরা কখনো বাইরে থেকে কোনো দল আনি না, হুম, হুম, কারণ এটা আমরা খুব মন থেকে করতে ভালোবাসি। সেই জন্য দশমী হয়ে গেলে আমি যেই লাউঞ্জটার কথা তুমি বলছো ওইখানেই প্র্যাকটিস করিয়ে দিই, আচ্ছা, এবং আমরাই যারা ক্লাবের মেম্বার্স তারাই ত্রিধারার কার্নিভালে পারফর্ম এই করি। কার্নিভালের এই এটা একটা দারুণ জিনিস ঘটেছে কলকাতায়, মানে যে ঠাকুর দেখা হলো না, সেইগুলো এক ওখানে জায়গায় বসে দেখা সব যায়। ঠাকুরগুলোকে দেখা। এবং একদম। পুজো তো সবসময় মনে হয় যাতে মানে পুজো আসছেই ভালো, শেষ হুম, হয়ে গেলে মনে হয় শেষ হয়ে গেল। হুম, হুম, জন্য এখন যখন আরো বাড়তি দুদিন পাওয়া যায়, হুম, হুম। ভালোই লাগে যে আরো দুদিন মা রইলো আমাদের সাথে। আরেকটা জিনিস নিয়ে কথা হলো না, সেটা কি হচ্ছে বলো? পুজোর নাটক। পুজোর মানে নাটক, পুজোর সিনেমা নিয়ে তোমাকে পুজোর অনুষ্ঠানে, হুম। মানে বাড়ি কমপ্লেক্সের পুজো বলো বা পাড়ার পুজোয় পুজোর নাটক, ছোটবেলাতে আগে তো মাস্ট হুম, হতো, হুম। কিন্তু এখন এখন হয় আর কমপ্লেক্সে বানাতে করো পুজোর প্রতি বছর নাটকটা একটা হয়। নাটক হয়। আচ্ছা আচ্ছা, করা হয়, কিন্তু পুজোয় কি সিনেমা, সিনেমা? হ্যাঁ, শঙ্করলালদা বলছিলেন না যে, পুজো রিলিজ। মনে আছে যে একটা সময় সিনেমার ধরনটা বদলে গেছে, সিনেমার দেখার ইয়েটা তখন হচ্ছে মিনার বিজলি ছবিঘর, শ্রী শ্রী প্রাচীন প্রাচীন ইন্দিরা। ইন্দিরা, এই হচ্ছে ওই চেনেতে এক একটা করে রিলিজ হতো, এবং 25 সপ্তাহ 50 সপ্তাহ আহ, চলতো পুজোর রিলিজ। এবং পুজোর সময় সিনেমা দেখতে যাওয়াটা মাস্ট। দাদু আমার ঠাকুরদা শ্যামবাজার যেতেন, সারা পরিবারের জন্য একসাথে টিকিট কাটা হতো, এবং সপরিবারে সবাই মিলে সিনেমা দেখতে যাচ্ছে, এবং সেখানে গিয়ে সেই সিনেমা দেখা, তার একটা আলাদা মজা। আর সেই সময় আর একটা জিনিস ছিল থিয়েটার পাড়া, শ্যামবাজারের থিয়েটার পাড়া, সেই নাটক দেখাও। পরে অবশ্য সেই থিয়েটার পাড়ায় আমি অভিনয় করেছি। একদম। আজ খুব কষ্ট লাগে যে মানে আমাদের এই শ্যামবাজারের থিয়েটারটা সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেল, উঠে গেল, কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অফ অ্যাক্টার্স হ্যাভ অল কাম আপ ফ্রম দেয়ার। এবং কে নয়, উত্তম বাবু থেকে শুরু করে পাহাড়ি সান্যাল, ছবি বিশ্বাস, কে নয়, কারা কারা সব অভিনয় করেছেন। আমি নিজে অনেকের অভিনয় দেখার সুযোগ পেয়েছি, হয়েছে তোমার। সেক্টরে, সে আলাদা এক্সপিরিয়েন্স, যাই হোক। কিন্তু এগুলো হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে আবার পুজোর সময় সিনেমার ট্রেন্ড যেভাবে বেড়ে গেছে, হুম, হুম, এবং পুজোর সময় একটা ভালো সিনেমা হলে সেটা আজকে বাংলা সিনেমাকে যে মানে বিজনেস দিচ্ছে, দ্যাট ইজ ইনক্রেডিবল। এবং পুজোয় কি কি ছবি এবার রিলিজ তোমার কি কিছু রয়েছে পুজোতে এবারে? আমি করছি না, দিস টাইম আই এম স্টেইং আউট, তার কারণ বেশ কয়েকটা ছবি অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। হুম, হুম, অ্যাকচুয়ালি আমার একটি খুনির সন্ধানে মিতিন এই হুম, হুম। পুজোতেই রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু I think we should all give each other space, and I'm very thankful to my producer, Surinder Films, Rane, যে রানে বললো অরিন্দম দা এই ছবিগুলো এবারে অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে, আমরা একটু পরে আসি। হুম, হুম। তো এই এই মারপিটটার দরকার নেই। আমার মনে একদম। হয় যে 4টে ছবি, ভালো ছবি এলো, সবাই মিলে দেখুক, দেখুক। আনন্দ করলো, বাংলা ছবির ব্যবসাটাও খুব ভালো হলো। এবং এই যে পুজোর সময় সিনেমা দেখার
কালচারটা ফেরত এসেছে, এটা প্রচন্ড আনন্দ দেয় আমাদের। কিন্তু পুজোর সময় সিনেমা দেখতে কি ভালো লাগে? হ্যাঁ, গিয়ে হ্যাঁ, হ্যাঁ, ভালোবাসো? হ্যাঁ, পুজোর সময় একটা করে সিনেমা, আগে তো আরো বেশি দেখতাম, এখন এখন? একটা করে দেখাই না, হয়। আমার দেখা হয় হয় না, না, না। একদম। পুজোর কদিন আমার একটা দেখা হ্যাঁ, হয় না। সময় আমি বের করে পুজোর নিই। হয় হয়, মোটামুটি একটা করে, হ্যাঁ। একটা করে সময় বার করে নাও। যাক, এটাও ভালো। মানে এই যে সিনেমাগুলো আর আমি হলে মুক্তি গিয়ে পাচ্ছে ছবি দেখবে, দেখতে খুব তারপরে দেখছো তো ভালোবাসি। প্রচুর মানুষ দেখছে, তবে হ্যাঁ। হ্যাঁ অনেকে দেখো, যেহেতু এত চারপাশ থেকে এত মানুষ আসছে কলকাতায় পুজো দেখতে, এবং তারপর তারা হলে ঢুকে যাচ্ছে। হুম, হুম, হুম। এটা এটা খুব এবং দারুণ এবং ব্যাপার। পুজোর খাওয়া দাওয়া গল্প সবগুলো, আর পুজোর আড্ডাটা তো মেন, যেটা অরিন্দম দা গত কয়েকদিন ধরে পুজোর আড্ডাই রয়েছে, আজকে আবার আমাদের এখানে আড্ডা, আর দেবলীনাও এটা একটা তাই। trance। হ্যাঁ, এটা একটা Trance। ট্রান্স আড্ডায় দেবলীনাও রয়েছে, আর শঙ্করলাল বাবুকে অতটা আড্ডায় না পাওয়া গেলেও আজকে পাওয়া গেছে আমাদের আড্ডাতে। তো সব মিলিয়ে জমজমাট আড্ডা তো চলছিলই, কিন্তু ওই যে সবাইকে খুব কম সময়ের জন্য আমি নিয়ে এসেছিলাম, তো সবাইকে ছেড়ে দিতে হবে, নিজের নিজের কাজের অনেক রকম কাজের এনগেজমেন্ট রয়েছে, সবাইকে চলে যেতে হবে, তো পুজোর আড্ডা তো শেষ করতে হবে। তো অরিন্দম দা, বাকি যে কয়েকটা দিন রয়েছে পুজোর, তার জন্য আমাদের যারা দর্শকরা রয়েছেন, তোমাকে যারা ভালোবাসেন, তোমার যারা দর্শকরা রয়েছেন, কি বলবে তাদের? সকলে খুব ভালো থাকবেন, পুজো খুব ভালো কাটুক, আপনাদের বাকি দিনগুলো আনন্দে কাটান। একটাই যে আমরা সকলে মিলে একে অপরকে ভালোবাসি এবং আনন্দ করি, এইটা খুব প্রয়োজন। ধর্মের নামে যে রাজনীতি সর্বত্র জুড়ে হচ্ছে, সেটা কাম্য নয়, এবং আমরা বাঙালিরা কখনো এই পথ অনুসরণ করিনি, এবং আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা দীক্ষা সেটা কখনো করতে দেবেও না। তো এইটা সম্পর্কে আমরা সজাগ থাকি, মানুষ মানুষকে ভালোবাসবে, আমরা সকলে আনন্দ করব, এবং এক সুন্দর সমাজ তৈরির দিকে এগিয়ে যাব। আপনাদের পুজোর দিনগুলো খুব ভালো কাটুক, এবং আগে তো শুভ বিজয়া বলতে নেই, তো তাই বললাম না, কিন্তু শুভ পুজো। একদম। শঙ্করলাল বাবু কি বলবেন? আমি যেটা বরাবর বলি সেটাই বলবো, যে আমার আমার পুজো হলো, সত্যি কথা বলতে, স্মৃতি পুজো। কেন বলছি? 1955 সালের 15ই জুন বাবা আমাকে আর মাকে নিয়ে দার্জিলিং গেলেন। দার্জিলিং ফোর্টে ওনার কেস ছিল, তো তো ওরা ব্যবস্থা করেছিল, ওনার ক্লায়েন্ট আমাদের ওই মাউন্ট ওবেরোতে রেখেছিল, আর একটা ক্রাইসলার গাড়ি দিয়ে দিয়েছিল। তিনি সকালবেলা আমাদের নিয়ে কেভিনটার্সে গিয়ে বসতেন, আর ওই ছাদে, হ্যাঁ ওই ছাদে, আর কি করতেন, আমাকে দেয়া হতো একটা ওভালটিন বা কিছু, মা খেতেন কফি, আর বাবা খেতেন চা। হি ওয়াজ অ্যাবসলিউটলি ইয়ে। আর খুব সুন্দর একটা কথা বলতেন আমাকে, জানেন তো, দার্জিলিং হচ্ছে দুটো টি অ্যান্ড টয় ট্রেন। বাচ্চাটা আমাকে টি অ্যান্ড টয় ট্রেন, দার্জিলিং ইজ টি অ্যান্ড টয় ট্রেন। ওইখানে বসে আমাকে চেনাতেন, এই যে চার্চ, এই দেখো জিমখানা ক্লাব, ওইখানে দেখো বাজার, ওইখানে দেখো ক্লক টাওয়ার, এসব চেনাতেন। আমাকে মন দিয়ে দেখতে হতো, কারণ তার পরের দিনই আবার যদি ওখানে বসে আমার জিজ্ঞেস করবে কোনটা ক্লক টাওয়ার, কোনটা ইয়ে, সামনে সিনেমা হলটা, হ্যাঁ নিচে বাজার, ক্যাপিটাল, হ্যাঁ এইসব আমাকে চেনাতেন, আর এইসব হতো করে উনি কোর্টে চলে যেতেন, গাড়ি আমাদের হোটেলে নামিয়ে দিত। বিকেল বেলা উনি এসে আমাদের পাড়াতে নিয়ে যেতেন, ওই আমরা যেতাম ইয়েতে, মেলে। ভাবতে পারো 1955-এ, যেদিন 15 জুন আমার পরিষ্কার মনে আছে, পুরো ধুধু, একটা লোক নেই। বিকেলবেলা, সন্ধ্যেবেলায় সূর্য ডুবছে, জুন মাস, সূর্য ডুবছে, একটা গোলাপি ইয়ে কি বলে, একটা অরেঞ্জ স্কাই একেবারে, হ্যাঁ, আর সূর্য ডুবছে। বাবা আমাকে জিজ্ঞেস করলেন, সেই ব্যারিস্টার স্যুটে দেয়, বিরাট লম্বা তো, 6 ফিট 2 ইঞ্চি মতন হাইট ছিল, আমি বাচ্চা, আমার মা খুব সুন্দর কিন্তু ছোট থাকে। আমরা এখন তাকিয়েছি বাবার দিকে, বাবা বললেন যে, শোনো, তুমি স্কুলে কি কবিতা পড়েছো? তা আমি বললাম, এই তখন যা হয় স্কুলে পড়ি, তখন লোকের সাথে পড়ি, ইয়ে কোনো ওই রাইম টাইম কিছু একটা বললাম। তখন বাবা আমাকে বললেন, এবার তোমাকে আমি একটা কবিতা শোনাবো, সেই কবিতাটা তুমি এখন বুঝতে পারবে না, আর একটু বড় হলে আমি তোমাকে মানেটা বুঝিয়ে দেবো।
তারপর তুমি সেটাকে মুখস্থ করবে, রাখবে। হলো বাবা কি অদ্ভুত সেই সাহেবদের মতো, ওরকম ইংরেজি আমি সত্যজিৎ রায় ছাড়া কারো গলায় শুনিনি। বিউটিফুল, অপূর্ব বললেন, আমরা মুগ্ধ শুনলাম, চলে এলাম। সে বছরই 15ই ডিসেম্বর বাবা চলে গেলেন, কাজে আমার সেই মানেটা জানা হলো না। 26শে ডিসেম্বর বাবার শ্রাদ্ধ বাসর হচ্ছে, দাদা পুজোতে বসেছেন, এসব হচ্ছে, আর আমি দৌড়ে বেড়াচ্ছি, কিরকম অশান্তি ভেতরে। মানে হি ওয়াজ মাই ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড, খুব অশান্তি, দৌড়ে বেড়াচ্ছি। কাকা এসে আমায় ধরলেন, কি হচ্ছে সাহেব, তুমি ঘুরে বেড়াচ্ছ কেন এখানে, দৌড়ে বেড়াচ্ছ কেন, দেখছো না বাবার পুজো হচ্ছে, বসো ওখানে গিয়ে। আমি বললাম, মাথার মধ্যে কি হচ্ছে বলো, আমার মনে করতে পারছি না। বলে চেষ্টা করো। তা আমি বললাম যে একটা কবিতা আছে। বলে কবিতা? বলে কি কবিতা? বলে বাবা এটা 15th ওই আমরা যখন এতে ছিলাম দার্জিলিং এ, হ্যাঁ উনি বলেছিল, বাবা বলেছিল। তাই কি কবিতা বলো? বলে ইংরেজি কবিতা। তো আমি তখন ইংরেজি খুব ভালো জানি, বাবা আমাকে, আমি তখন বাংলাই জানি না, শুধু ইংরেজিটাই পড়ি, ইংরেজিটাই জানি, কিন্তু ইট ওয়াজ সো আপ দেয়ার যে আমি ওটাকে লোকেট করতে পারিনি সেভাবে মাথায়, উনি বুঝতে পারছি না সেভাবে মাথায়, উনি বুঝতে পারছি না। তখন বলছে কিছু একটা বলো, টাইটেল না, কোনো একটা লাইন না। তারপর আমি বললাম সে কবিতাটার মধ্যে একটা বাংলা কথা ছিল, বলে কি, কালী। তখন কাকা বললেন, হ্যাঁ বুঝতে পেরেছি। বলে বাবার লাইব্রেরি থেকে ওই বইটা বার করে গিয়ে বললেন, আজকে আমি দাদার কিছু লেকচার পড়ে শোনাবো বলেছিলাম এখানে এই পুজোতে, পড়বো না, বাবার একটা প্রিয় কবিতা আমি পড়ে শোনাবো। সে কবিতাটা কি জানো? বিবেকানন্দের কালী দ্য মাদার। ও কালী দ্য মাদার। শোনো, তা আমি বলছি, the stars are blotted out, the clouds are covering clouds, it is darkness, vibrant, sonant, in the roaring, whirling wind. Are the souls of a million lunatics just loose from the prison house, wrenching trees by the roots, sweeping all from the path, dance in destruction's dance. Come, O Mother, come, who doth misery love and hath the form of death, dance in destruction. To him the Mother comes. এটা আরো বড় কবিতা, এটাই হচ্ছে ইয়ে। আর এর লাস্ট দুটো লাইন সত্যেন দত্ত, কবি সত্যেন দত্ত অনুবাদ করেছিলেন। সাহসে যে দুঃখ দৈন্য সয়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল মৃত্যু করে উপভোগ, মাতৃরূপা তাদের কাছে আসে। বুঝতে পারছি, এই হচ্ছে গিয়ে আমার পুজো। আমি পুজোতে সে দশমী হোক, ইয়ে হোক, এরকম আমি সকালে উঠে এই কবিতাগুলো বলি। আরো আছে অনেক কবিতা আছে, মানে অন্যরকম স্মৃতিতে ভরপুর। হ্যাঁ, এগুলি আবার পুজো। আর দেবলীনা, তোমার কাছে এবং আমাদের যারা দর্শক রয়েছেন তাদের, বছরে এই 5টা দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি বাঙালিরা। তো আমার মনে হয় এই 5 দিন একদম মন খুলে প্রাণ ভরে আনন্দ করা উচিত, কারণ এটাই সারা বছরের রসদ আমাদের কাছে ভালো থাকার। এবং যেটা অরিন্দমদা বলল যে মানে দৈনতা সংকীর্ণতার মধ্যে না গিয়ে, ইফ উই লিভ ইট ইন আ বিগার ওয়ে, কাউকে কষ্ট না দিয়ে, কাউকে আঘাত না করে, স্পেশালি এই 5টা দিন কাউকে খারাপ কথা না বলে, তাহলে বোধহয় সারা বছরটা আর একটু ভালো করে কাটানোর সুযোগ থাকবে আমাদের। একদম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আড্ডা তো চলতেই থাকে, ওই যে বললাম বাঙালির আড্ডা। তবে খুব ভালো কাটুক অরিন্দমদা, বাকি পুজোর দিনগুলো তোমারও, শঙ্করলাল বাবু আপনারও খুব ভালো কাটুক এবং আনন্দে কাটুক, আপনাদের পুজো ভীষণ ভালো কাটুক। তবে আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট হ্যাম্পার রয়েছে। পারমিতা? রবি ঠাকুর অনেক প্রশ্নের উত্তর দিয়ে গেছেন গানে গানে, একটা জিনিস বলে যেতে পারেননি, ভালোবাসা কারে কয়, সে কি এমনই জানতাম। এই উত্তরটা উনিও জানতে পারেন। শঙ্করলাল বাবু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
তোমরা কি সুন্দর লিখেছো দেবী, আনলিশ সুন্দর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ বললে না মনে হয় যেন দূরে সরিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ বলে যে এটা কামড়ে এই যে ধরেছে। সময় করে এলেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আড্ডা তো চলতেই থাকবে। হ্যাঁ, এইবার পুজোয় নিশ্চয়ই। পেলাম, এরপরে তো আমাদের বাঙালিদের তো উৎসব চলতেই থাকে সারা বছর, এবং আবার কোনো না কোনো উৎসবের অনুষ্ঠানে আড্ডায় আবার পেয়ে যাব সকল, এবং নিশ্চয় তখন নিশ্চয় আরো গল্প, আরো হ্যাঁ, আনন্দ সবটাই চলবে। হ্যাঁ তবে নিশ্চয়। সকলে খুব ভালো থাকবেন, দেবী আনলিস্টের সঙ্গে থাকবেন, প্রত্যেকের পুজো খুব ভালো কাটুক, খুব ভালো করে কাটান, কারণ শুধু দুর্গাপুজো নয়, তারপরে লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এবং উৎসবের পুজোর শেষ নেই। মরশুম শুরু। পুজোর মরশুম। তো এই যিশু মরশুমে পুজো সকলে অবধি। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন।